তোমরা যখন এই চিঠিটা পাবে ততক্ষণে আমি অনেক দূরেই চলে গিয়েছি। আমি আর তোমাদের নির্যাতন সহ্য করতে পারছি না। এতদিনে আমার বোঝা হয়ে গিয়েছে আমি তোমাদের কাছে অত্যাচারের পাত্র। আমি কালো বলে তোমাদের কাছে অবহেলিত, কিন্তু এর দোষ কাদের ভেবে দেখেছ? আসলে আমাদের ত্বকে রয়েছে মেনালোসাইট নামের বিশেষ কোষ, যারা তৈরি করে মেলানিন নামের রঞ্জক পদার্থ। এই মেলানিনই ঠিক করে কার গায়ের রং কেমন হবে। মেলানিনের মাত্রা আবার নির্ভর করে জাতিসত্তা, বংশগতি, সূর্যালোকের উপস্থিতির উপর। আর এর জন্য তোমরা দায়ী, কিন্তু আমি কোনোদিন তোমাদের কিছু বলেছি যে এর জন্য দায়ী? যাই হোক, আমি আর এই বাড়িতে ফিরে আসব না। আমার কিডনি দিয়ে তোমার জীবনটা বাঁচিয়ে দিয়ে গেলাম, যদিও বাঁচিয়েছি আল্লাহ তাআলা। যাই হোক, ছোট থেকে আমি তোমাদের কাছে কোনো আদর যত্ন কিছুই পাইনি। আম্মু আমাকে একবারের জন্য আদর করেনি, শুধু করেছে অবহেলা। তোমরা যেমন আচরণ করেছো তা কেউ সহ্য করতে পারে না। সবাই ভালো থেকো। ইতি, কালো ছেলে। হায় হায়, আমরা কত অপরাধ করছি, এখন এর শাস্তি পাচ্ছি। কে লিখেছে? তুমি পড়ে দেখো, আমার মুখ থেকে কথা বের হচ্ছে না। চিঠি পড়েছে আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। সত্যি আমরা অন্যায় করে ফেলেছি, যে করে হোক তুমি আমার ছেলেকে এনে দাও। আব্বু পুলিশকে ফোন করলো। শফিক, আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে আয়। কি হয়েছে তোর? তোর কথা শুনে এমন লাগছে কেন? তুই তাড়াতাড়ি আয়, আমার ছেলে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি এখন চলে এসেছি, তুই চিন্তা করিস না। আব্বু ফোন কেটে দিয়ে বাড়িতে এসে বসে কাঁদতে শুরু করলো। তারা যে ভুল করেছে তাদের কোনো ক্ষমা নেই। চাচা চাচি, কাঁদবেন না, ভাইকে ঠিক খুঁজে পাওয়া যাবে। আমাদের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে বাড়ি থেকে চলে গেছে, জানি না কোথায় গেছে। চিন্তা করবেন না, পুলিশ আসছে, তারা খুঁজে বের করবে। কিছুক্ষণ পর শফিক আঙ্কেল আর কয়েকটা পুলিশ এলো। তোর ছেলে না বিদেশে ছিল, দেশে আসলো কবে? আমার ছেলেকে কোনোদিন বিদেশে পাঠায়নি, আমার ছেলে আমার বাড়িতেই ছিল। কিন্তু তোর ছেলেকে কোনোদিন দেখিনি তো। আমি বলছি। তারপর আব্বু সব কিছু খুলে বলল। এটা কিন্তু তোরা ভালো করিসনি। আমি ভুল করেছি, এখন তো পুলিশের অভিযান চালিয়ে আমার ছেলেকে খুঁজে দে প্লিজ। ঠিক আছে, কিন্তু তোর ছেলের ছবি লাগবে। তোর ছেলের ছবি দে একটা। আমাদের কাছে ওর কোনো ছবি নেই, তুমি ভাই কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি চেষ্টা করছি, তবে একটা ছবি প্রয়োজন হবে। আমি আগামীকাল থানায় দিয়ে আসবো। আমি এখনই খুঁজে বের হচ্ছি। আঙ্কেল আর পুলিশরাও চলে গেল আমাকে খোঁজার জন্য। কিন্তু ভাইয়ার ছবি কোথায় পাবে? আমরা কখনো ভাইয়ার ছবি তুলিই নাই। তুমি বলেছিলে না কলেজের প্রতিযোগিতায় বিজয় হয়েছিল, কলেজ গেলেই ছবি পাওয়া যাবে। আমি কলেজে যাব। বাড়িতে কেউ সারা রাত ঘুমাতে পারলো না। এখানে ওখানে খুঁজেছে, এখানে ওখানে খুঁজতে শুরু করেছে। রিয়াও রাত জেগে অনেক কান্নাকাটি করেছে। এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি যে ট্রেন খুলনায় এসে পৌঁছে গিয়েছে। অথবা ট্রেন থেকে নেমে প্রথমে সিটি কলেজে এলাম। তোমার পেপার দেখলাম, অনেক ভালো লাগলো। তোমার অনেক ভালো রেজাল্ট দেখে আমি অবাক। স্যার, আমার ভর্তির কি হলো? তোমার কোনো চিন্তা নেই, আমি এখনই ব্যবস্থা করছি। ধন্যবাদ স্যার। স্যার আমার পেপার জমা নিয়ে ভর্তি করে নিল। তারপর আমি কলেজ থেকে বের হয়ে বাসা খুঁজতে বের হলাম। এদিকে আব্বু, আম্মু আর নিশি সকালবেলা আমার কলেজে এলো। আরে রফিক সাহেব যে হঠাৎ কি মনে করে? আমার ছেলের সন্ধানে এসেছি। কিন্তু আপনার ছেলে কি আমাদের কলেজে পড়াশোনা করে? হ্যাঁ। আপনার ছেলের নাম কি? হাবিবুর রহমান চৌধুরী। তার মানে ওটা আপনার ছেলে? আমি তো কিছুই জানতাম না। হাবিবুর তো কয়েকদিন আগেই টিসি নিয়ে চলে গেছে। হায় হায়, এখন আমার ছেলেকে এখন কোথায় খুঁজবো? রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আমি বুঝতে পারলে হাবিবুরকে যেতেই দিতাম না। ভাইয়ার ছবি আছে না, আমাদের একটা ছবি দেন। ঠিক আছে স্যার আমার ছেলের বন্ধুদেরকে নিয়ে আসুন, তারা কিছু বলতে পারবে। পিয়ন, তুমি জীবন বিজ্ঞানের প্রথম বর্ষের ইরা, ইভা, মীরা আর রিয়াকে ডেকে নিয়ে আসো। কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপালের রুমে সবাই হাজির হলো। স্যার, আমাদের কি জন্য ডেকেছেন? তোমাদের বন্ধু হাবিবুরকে খুঁজতে এসেছে। তোমরা বলো না আমার ছেলে কোথায়? আপনার ছেলে কোথায় আমরা কি করে বলবো? গতকাল থেকে আমাদের সাথে যোগাযোগ হয়নি।
তোমরা মিথ্যা কথা কেন বলছো? বলো না, আমার ছেলে কোথায়? এখন ছেলেকে খুঁজছেন কেন? কালো বলে সবসময় অপমান করতেন। হাবিবুর যখন হাসপাতালে ভর্তি ছিল তখন আপনারা কেউ একবারও খোঁজ নিয়েছিলেন? আমরা সব সময় ওর পাশে ছিলাম। আমরা আমাদের ভুল বুঝতে পারছি, এখন তোমরা বলো কোথায় আছে। আপনাদের কথা শুনে অনেক হাসি পাচ্ছে। আজ কালো ছেলেটা আপনার জীবন বাঁচিয়েছে। আজ আপনাদের ছেলের জন্য কষ্ট হচ্ছে, তাই না? আপনাদের জন্য আমরা একটা ভালো বন্ধুকে হারিয়ে ফেলেছি। তোমাদের কাছে মাপ চাচ্ছি, তুমি বলো আমার ছেলে কোথায়? আমি জানলেও বলবো না। যে কষ্ট আপনারা দিয়েছেন তার কষ্ট এখন নিজেরাই ভোগ করুন। আপু প্লিজ বলুন না। সরি, আমরা কিছু জানি না। আম্মু কাঁদতে শুরু করলো। রিয়ার মুখ থেকে আমার কোনো তথ্য বের করতে পারলো না। অবশেষে সবাই বাড়িতে এলো। রিয়া, তুই কি জানিস কোথায় আছে? জানি। আমি ওকে খুলনায় পাঠিয়েছি। ওর বাবা মাকে উচিত শিক্ষা দিতে হবে। ঠিক কাজ করছিস। যত ঝামেলা হোক না কেন, আমরা ওর সম্মান দিব না। একদম। এখন আসছে ছেলেকে খুঁজতে। কিডনি দিয়ে জীবন বাঁচানোর জন্য খোঁজ খবর নিচ্ছে। আমি ওকে খুব মিস করছি। আমরাও মিস করছি। না জানি এখন ছেলেটা কি করছে। তোমাদের সাথে যোগাযোগ করলে তোরা কাউকে বলবি না। ওকে। ওরা সবাই মনমরা হয়ে বাড়িতে চলে গেল। এদিকে আমার বাড়িতে ম্যানেজার, এই ছবি নিয়ে পেপারে ছাপিয়ে দেন, যে আমার ছেলেকে খুঁজে দিতে পারবে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। এদিকে হাবিবুরকে খুঁজে পাওয়া যাবে? টাকার জন্য সবাই খুঁজে দিতে পারে। আপনি থানায় গিয়ে ছবি দিয়ে আসেন। জি স্যার, আমি এখনই যাচ্ছি। এদিকে আমি বাড়ি ভাড়া নেওয়ার জন্য এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সবাই এক কথাই বলছে ব্যাচেলারদের বাড়ি ভাড়া দেওয়া হবে না। হাঁটতে হাঁটতে একটা লিফলেট চোখে পড়লো। আমি নম্বর নিয়ে ফোন দিলাম। আমি লিফলেট দেখে ফোন দিয়েছি বাড়ি ভাড়া নেওয়ার জন্য। আপনার কয়টা রুম লাগবে? আমার একটা রুম লাগবে, প্লিজ, একটা রুম প্রয়োজন। ঠিক আছে, আপনি লিফলেটের ঠিকানা অনুযায়ী চলে আসেন। আচ্ছা। তারপর আমি ছদ্মবেশ ধরলাম যেন কেউ চিনতে না পারে। আমি একটা রিক্সা নিয়ে ঠিকানা অনুযায়ী চলে এলাম। আসুন, আপনার এক রুমে ফ্ল্যাট দেখাই। চলুন। আমি বাড়িওয়ালার পিছন পিছন দ্বিতীয় তলায় এলাম। এটা আপনার রুম, সাথে বাথরুম অ্যাড করা। এই পাশে রান্নাঘর আছে। আচ্ছা, বাসার ভাড়া কত? 3000 টাকা। একটু কম নেন, আমি ছাত্র মানুষ। ঠিক আছে, 2500 টাকা দিতে হবে। এখন অগ্রিম টাকা দিতে হবে। ঠিক আছে। আমি ভাড়া দিলাম। বাড়িওয়ালা চলে গেল। আমি একটা লিস্ট তৈরি করলাম। একটা চুলা, সিলিন্ডার, খাবার পাত্র, বেড ইত্যাদি। আমি ব্যাগ রেখে দোকানে এলাম। সবকিছু কেনাকাটা করে দুপুরে খাবার নিয়ে বাড়িতে এলাম। এসে রিয়াকে ফোন দিলাম। এখন মনে পড়লো আমার কথা? মনে পড়েছিল, কিন্তু আমি ফোন দেওয়ার সময় পাইনি। অনেক কষ্টের পর একটা বাসা পেয়েছি। সবকিছু কেনাকাটা শেষ? অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। এখন কি করব ভাবছি। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি। তুমি আর কতদিন আমাকে সাহায্য করবে বলো? চুপ করো তো। শোনো, খুলনায় এই জন্য পাঠিয়েছি তোমাকে যে পার্ট টাইম চাকরি করবে। চাকরি কোথায় পাবো এই অজানা শহরে? কথা শেষ করতে দিবে তো? আচ্ছা। আমি তোমার মোবাইলে একটা ঠিকানা মেসেজ করে দিয়েছি, ওখানে চলে যাবে। ওটা আমাদের নতুন অফিস। আচ্ছা, তাই হবে। দুপুরে খাওয়া হয়েছে? না, এখনো খাইনি, বাইরে থেকে কিনে আনছি। ঠিক আছে, আগে খেয়ে নাও, পরে কথা হবে। আমি ফোন কেটে দিয়ে খেয়ে নিলাম। তারপর রুম সাজাতে শুরু করলাম। ফোনে একটা মেসেজ এসলো। আমি বেডটা ভালো করে ঠিকঠাক করে নিলাম, ফ্যান অন করে তারপর শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে যাব, তখনই খবরের কাগজে চোখ পড়ল। বাহ, একটু খবর পড়ে দেখি দেশের অবস্থা কেমন। আমি খবরের কাগজ পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার চোখ পড়লো একটা ছবির উপরে। এটা তো আমার ছবি। দেখি তো কি লেখা আছে। বিশিষ্ট ব্যবসায়ী রফিক সাহেবের একমাত্র ছেলে হারিয়ে গিয়েছে। যদি কেউ সন্ধান দিতে পারেন তাহলে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সন্ধান পাওয়ার পর নিকটবর্তী থানায় যোগাযোগ করুন বা এই নম্বরে ফোন করুন। আমি তো পুরাই ফেসে গেলাম। ভাগ্যিস ছদ্মবেশ ধরেছিলাম, না হলে এতক্ষণে কি হতো জানি না। আমি আমার ছবি ছিঁড়ে ফেলে দিলাম।
তারপর গেটের সামনে এলাম। মামা যাবেন? যাব। ডাক বাংলায় চলেন। আচ্ছা। রিক্সা চলতে শুরু করলো। আমি তো ভয় পেয়ে আছি, না জানি কেউ দেখে ফেলে, যদিও ছদ্মবেশে আছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি যে রিয়া। আমি ফোন ধরলাম। কোথায় তুমি? তোমাদের অফিসে যাচ্ছি। ঠিক আছে, যাও, তবে সাবধানে। কেন? তোমার আব্বু খবরের কাগজে হারানো বিজ্ঞপ্তি দিয়েছে। তোমাকে খুঁজে দিতে পারলে 5 লাখ টাকা পুরস্কার দিবে। আমি দেখেছি আমার ছদ্মবেশ আছে, বাট তবুও ভয় ভয় করছে। তবু সাবধানে থাকবে। আমি অফিসে ফোন করে জানিয়ে দিচ্ছি। আচ্ছা। আমি রিয়ার সাথে ফোনে কথা বলতে বলতে ওদের অফিসে চলে এলাম। রিয়ার ফোন কেটে দিয়ে অফিসে ঢুকে সোজা ম্যানেজারের কাছে এলাম। কি চাই? রিয়া আমাকে পাঠিয়েছে। ও, আপনি তাহলে হাবিবুর? ম্যাম আমাকে সবকিছু বলছে। জি, এই নিন আমার পেপারস। ম্যানেজার সবকিছু ভালো করে চেক করলো। আচ্ছা, এখনই আপনি বলুন, আপনি কখন অফিসে সময় দিতে পারবেন? সকাল থেকে 1টা পর্যন্ত কলেজ আছে। তাহলে আপনি 3টা থেকে অফিসে কাজ করতে পারেন। রিয়া ম্যাম আমাকে বলে দিয়েছে যেন আপনার উপরে বেশি চাপ না দেই, তাই রাত 8টা পর্যন্ত কাজ করবেন। ওকে, তাই হবে। আগামীকাল থেকে জয়েন দেব। আচ্ছা, আপনার বেতন সম্পর্কে কিছু জানেন? জি না। আপনার বেতন হবে 30,000 টাকা, যদিও বেশি হয়ে যায়, কিন্তু ম্যামের নির্দেশ। আমি কিছু কথা বলে অফিস ভালো করে ঘুরে দেখে রুমে এলাম। অফিস থেকে ফিরে এসে রান্নাঘরে ঢুকলাম। সবজি কাটতে শুরু করলাম। পেঁয়াজ কুচি কুচি করতে গিয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, সাথে প্রচণ্ড চোখ জ্বালা পোড়াও করছে। সবজি কাটা শেষ করলাম। এখন পড়লাম মহা বিপদে। আমি তো রান্না করতেই পারি না, এখন কি হবে? আমি রিয়ার কাছে ফোন দিলাম। বললো। রান্না করতে হয় কেমন করে? তার আগে বলো, তোমার গলার আওয়াজ এমন লাগছে কেন? ইয়ে মানে পেঁয়াজ কুচি করতে গিয়ে চোখ জ্বালা করছে, তাই এমন লাগছে। আচ্ছা শোনো, প্রথমে ভালো করে চাল ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিবে হাঁড়িতে, তারপর হাঁড়ি চুলে বসিয়ে দেবে। আচ্ছা, ভাতের বিষয় গেল, এখন সবজি রান্না করব কি করে? সবজিও ভালো করে ধুয়ে নেবে, তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি জিরা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর সবজি দিবে। রিয়া আবারও কিছু বলল, তারপর আমি ফোন কেটে দিলাম। আমি রিয়ার কথা মতো রান্না করতে শুরু করলাম। ফোনে মেসেজ এলো। আমি চেক করে দেখি রিয়া রান্নার রেসিপিগুলো মেসেজ করে দিয়েছে। যাক, ভালোই হয়েছে। আমি রান্না শেষ করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তখন দরজায় কেউ যেন নক করলো। আমি দরজা খুলে দেখি একটা ভদ্র মহিলা। তুমি আমাকে চিনতে পারবে না, আমি বাড়িওয়ালার স্ত্রী। আন্টি কিছু বলবেন? তোমার আঙ্কেল তোমার জন্য খাবার পাঠিয়েছে। আমি তো রান্না করছি, কি দরকার ছিল? সমস্যা নেই, তুমি এটা খেয়ে নিও, রাতে না তোমার খাবার খেয়ে নিও। আচ্ছা আন্টি। আন্টি খাবার দিয়ে চলে গেল। তারপর আমি দরজা বন্ধ করে এসে মেঝেতে বসে খাবারের বাটি খুলে দেখি ভাত, শাক আর মাংস। আমি খাবার বেড়ে খেতে শুরু করলাম। ওইদিকে চাচা চাচি চলেন কিছু খেয়ে নেবেন, 2 দিন ধরে কিছু খান নাই। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি বরং নিশি আর আপনার চাচিকে খেতে দিন। আমার ক্ষুধা নেই, না জানি ছেলেটা কোথায় আছে, কি খাচ্ছে। পুলিশ তো খুঁজছে, তাছাড়া পেপারে দেওয়া হয়েছে, ঠিক পাওয়া যাবে। জানি না পুলিশ এখন কি করছে, আজও কি খুঁজে পাওয়া যাবে না? বুয়া খাবার টেবিলে এসে নিশিকে খাবার বেড়ে দিল। নিশি অর্ধেক খেয়ে উঠে পড়ল। আমার আর ক্ষুধা নেই, আমি ভাইয়ার সাথে অনেক অন্যায় করছি। কালো বলে কখনো ভাইয়াকে ভাই বলে স্বীকার করিনি। কি হবে এখন এসব কথা মনে করে? নিশি ওর রুমে চলে গেল। পুলিশ আমাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখানে ওখানে খুঁজতে শুরু করেছে। আব্বু ম্যানেজারের কাছে ফোন দিল। স্যার, আপনার ছেলের ছবি সব খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আমি দেখছি, এবার হয়তো খোঁজ পাওয়া যাবে। তাই যেন হয়। আব্বু ফোন কেটে দিল। তুমি কিছু খেয়ে নাও না, না হলে অসুস্থ হয়ে পড়বে। তোমার অপারেশন করা। ছেলেটারও অপারেশন করা, ওষুধ খেয়েছে কিনা
ওষুধ কিনে টাকা পয়সা আছে কিনা? আমরা তো ওকে টাকাই দিতাম না, যা দিতাম তার সামান্য টাকা। আমরা তো এখন সেই চিন্তাই করছি, ওষুধ খেয়েছে কিনা জানি না। আব্বু কিছু খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। এদিকে আমিও খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম। বাহ, অনেক সুন্দর লাগছে শহরটা। আবার কোথাও কোথাও সবুজ গাছ দেখা যাচ্ছে। আমি চারদিক উপভোগ করছি। হঠাৎ চোখ গেল এক কোণে দোলনা রয়েছে। আমি কিছু না ভেবেই বসলাম, বাড়ির কথা চিন্তা করছি। হঠাৎ একটা মেয়ে এসে সামনে দাঁড়ালো। কি ব্যাপার, আপনি ছাদে কি করছেন? জানেন না ছাদে আসা নিষেধ? আমি তো কিছুই জানি না। আপনাকে এর আগে এ বাড়িতে দেখিনি। আপনি কার ফ্ল্যাটে আসছেন? জি, আমি এই দোতলায় গতকাল রুম ভাড়া নিয়েছি। এজন্য আপনারা কিছুই জানেন না, তাই আপনাকে ভালো করে বলে দিচ্ছি, ছাদে আসবেন না। আমি মনে করলাম কোনো ভাড়াটিয়া হবে হয়তো। দেখুন, আপনিও ভাড়া দিয়ে থাকেন আর আমিও ভাড়া দিয়ে থাকি। আপনি ছাদে আসতে পারলে আমি কেন আসতে পারবো না? খুবই শিয়ানা দেখি। জি না, আমি এ বাড়িতে ভাড়া থাকি না। তাহলে কি করেন ছাদে? দেখুন, ফাজলামি বন্ধ করুন। আমি বাড়িওয়ালার মেয়ে। আব্বু রুম ভাড়া দিয়েছে, ছাদ ভাড়া দেননি। ও আচ্ছা, আমি উঠে চলে আসব। তখনই শুধু ছাদে আসতে পারবেন কাপড় শুকানোর জন্য। আপনি সিগারেট খান? কেন বলুন তো? সিগারেট খাওয়া ছেলেদের আমার একদমই পছন্দ না। যদি সিগারেট খেতে দেখেছি তাহলে আপনাকে এ বাড়ি থেকে বের করে দিব। আমি সিগারেট খাই না। আপনি সিগারেট খান? এই কথা বলে আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে এলাম। কত বড় বদমাস, আমাকে বলে আপনি সিগারেট খান। আমি তোকে দেখে নিব। না বাবা, এইসব মেয়ে থেকে দূরে থাকাই ভালো। না জানি কখন কি হয়ে যায়। সন্ধ্যার পর আমি বাড়িওয়ালাদের বাড়ির কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর সেই মেয়েটি দরজা খুলল। কি চাই? বাড়িতে কি আন্টি আছে? আছে। তখনই আঙ্কেল বলল, ভিতর আসতে দে নিধি। এই মেয়েটার নাম তাহলে নিধি। নামটা অনেক সুন্দর, কিন্তু আচরণ নাউজুবিল্লাহ। যান, আব্বু আপনাকে ভেতরে ডাকছে। আমি ভেতরে ঢুকলাম। কিছু বলবে বাবা? আসলে আমি আপনাদের টিফিন ক্যারিয়ার দিতে এসেছিলাম। ও আচ্ছা, ওখানে রাখো। আমি রেখে দিলাম। তারপর আঙ্কেল আমাকে বসতে বলল। তুমি পড়াশোনা পাশাপাশি কি করছো? আমি পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করব। আগামীকাল থেকে জয়েন দিতে হবে। যাক বাবা, ভালো করছো। ছাত্র জীবনে অনেক টাকা প্রয়োজন হয়, বাড়িতে থেকে লেখাপড়া খরচ বহন করতে শেষ হয়ে থাকে। জি আঙ্কেল। কই শুনছো? চা নাস্তা নিয়ে আসো। আনছি, একটু অপেক্ষা করো। এই সবের কি দরকার ছিল? খালি মুখে ফিরিয়ে দিতে নেই কাউকে। তোমার কোনো দরকার হলে আমাকে বলবে। আচ্ছা। আন্টি চা নাস্তা নিয়ে এলো। আমি চা নাস্তা শেষ করে কিছু গল্প করে রুমে এলাম। রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রান্না শেষ করে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বের হলাম। এখন রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু রিকশা পাওয়া যাচ্ছেই না। অবশেষে একটা রিকশা পেলাম, তাকে ডাক দিলাম। কোথাও যাবেন? সিটি কলেজ যাব। আমি যখনই উঠতে যাব তখনই নিধি রিকশায় উঠে বসলো। মামা চলেন। এটা কি হলো? আমি রিকশা দাঁড় করালাম আর আপনি রিকশায় উঠে বসে পড়েছেন। তাতে কি হয়েছে, আপনি অন্য রিকশা দেখেন। কখন থেকে রিকশার জন্য দাঁড়িয়ে আছি, একটা পেলাম, তাও আপনি জোর করে উঠে বসলেন। আহারে কি কষ্ট। মামা চলেন তো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। নিধি রিকশা নিয়ে চলে গেল। আমি অন্য একটা রিকশা নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই কলেজের গেটের সামনে নামলাম। মামা ভাড়া কত? 20 টাকা দিবেন। আমি ভাড়া দিয়ে কলেজ গেট দিয়ে ঢুকতে যাব, তখনই দারোয়ান দাঁড় করালো। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আজব তো, এটা কলেজ আর আমি কলেজে যাচ্ছি। তোমার কলেজের কার্ড কোথায়? কার্ড ছাড়া তো ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। আমার কলেজের কার্ড নেই, আমি কলেজে নতুন ভর্তি হয়েছি। আমি বুঝবো কি করে? এইবার আমি রেগে গিয়ে বললাম,
আপনি এই কলেজের দারোয়ান? আমি বুঝবো কি করে? কই দেখি আপনার আইডি কার্ড। ভাই ভুল হয়ে যাচ্ছে, আপনি যান, আমি মাপ চাচ্ছি। আমি গেট দিয়ে ভেতরে হাঁটছি আর ভাবছি আমার তো সাহস হলো কি করে। রিয়াই আমাকে সাহস দিয়েছে। রিয়া আমার বেঁচে থাকার একমাত্র সাহস। আমি রিয়াকে ছাড়া অচল। আমি হাঁটতে হাঁটতে প্রিন্সিপাল স্যারের রুমে এলাম। হাবিবুর, কেমন আছো? জি স্যার, ভালো আছি। স্যার, দয়া করে যদি একটু বলে দিতেন আমার ক্লাসরুমটা কোন দিকে, একটু ভালো হতো। আচ্ছা রহিম, তুমি প্রথম বর্ষে ক্লাস নিতে যাচ্ছ? জি স্যার। এই ছেলেটি নতুন ভর্তি হয়েছে, তুমি ওকে সাথে করে নিয়ে যাও। ওকে স্যার, আমার সাথে আসো। তোমার নাম কি? হাবিবুর রহমান। তাহলে স্যার গতকাল তোমার কথা বলেছিল? মনে হয়। স্যারের সাথে ক্লাসরুমে এলাম। স্যার আমাকে দেখিয়ে বলল, আজ থেকে তোমাদের নতুন বন্ধু হলো। ওর নাম হাবিবুর রহমান, ঢাকা বোর্ডের সেরা ছাত্র, তোমাদের সাথে পড়াশোনা করতে এসেছে। হাবিবুর রহমান, তুমি যাও, গিয়ে বসো। জি স্যার। আমি একটা চেয়ারে বসলাম। স্যার ক্লাস শেষ করে চলে গেল। আমি খেয়াল করে দেখি নিধি বসে আছে আমার 2 চেয়ারের পিছনে। সবাই আমার সাথে পরিচিত হতে এলো। হাই, আমি আবির। আজ থেকে আমরা বন্ধু হতে পারি? কেন না? আমি হাত বাড়িয়ে দিলাম আর আবিরও আমার হাত ধরে হ্যান্ডশেক করলো। তুমি ঢাকা থেকে এখানে কি করতে আসো? এখানে জব হয়েছে, তাই চলে এলাম। হো, তাহলে অনেক ভালো হয়েছে। পার্ট টাইম জব সাথে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তারপর এক এক করে সব কয়টা ক্লাস শেষ করে বাড়িতে এলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিলাম। তারপর অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই অফিসে চলে এলাম। আসুন আপনার রুম দেখিয়ে দেই। আমি কেমন ধরনের কাজ করব সেটাই জানা হয়নি। আপনার কাছে যে কয়টি ফাইল আসবে আপনি কম্পিউটারে ভালো করে চেক করবেন, কোথায় ভুল হয়েছে সেইগুলো ঠিক করে দিবেন। আচ্ছা। ম্যানেজার আমাকে একটা রুমে দিয়ে চলে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে বসলাম। হঠাৎ রিয়ার ফোন এলো। আমি ফোন ধরলাম। অফিসে পৌঁছে গেছো? কম্পিউটারের কাজ দিয়েছে। ভাগ্যিস কম্পিউটারের কোর্স করে রেখেছিলাম। এখন ভালো ছেলের মতো কাজ করো, পরে কথা হবে। রিয়া ফোন কেটে দিল। আমি কাজ করতে শুরু করলাম। আর ওদিকে আব্বু থানায় এসে বসে আছে। শফিক, তোর পুলিশ সদস্য কি করছে? এখন আমার ছেলেকে খুঁজে দিতে পারছে না কেন? তুই শান্ত হ। আমাদের পুলিশ বাহিনী থেকে তোর ছেলের সন্ধান কাজ চালিয়ে যাচ্ছে। তুই আরো খোঁজ লাগা, টাকা লাগলে বল, আমি আরো দেব। টাকা দিয়ে কি হবে? খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে তো খোঁজ পাওয়া গেল না। তুই সব থানায় তথ্য পাঠিয়ে দে, আমার ছেলে মিসিং আছে। ঠিক আছে, আমি সব থানায় ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমার ছেলেটা অসুস্থ, না জানি এখন কেমন আছে। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। তোর ভাবি তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এই সময় খাওয়া দাওয়া বন্ধ করলে সমস্যা হবে। ঠান্ডা মাথায় খুঁজতে হবে। তাছাড়া তোর ছেলে হারিয়ে যায়নি, বাড়ি থেকে চলে গেছে। সেটাই তো বড় কষ্ট। আমার ছেলেটাকে এমন কষ্ট দিয়েছি, বাধ্য হয়ে বাড়ি থেকে চলে গেছে। চিন্তা করিস না, খোঁজা পাওয়া যাবে। তোর ছেলে মনে তো আমার ছেলে। এখন কান্নাকাটি বন্ধ কর। আব্বু থানা থেকে বাড়িতে এসে দেখে যে বাড়িতে ডক্টর এসেছে। তখন আব্বু বুয়াকে জিজ্ঞেস করলো, বাড়িতে ডাক্তার কেন? চাচি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। যাই, আমি ডাক্তারকে ফোন দিই। আব্বু তাড়াতাড়ি রুমে এসে দেখে আম্মু শুয়ে আছে। ডক্টর আম্মুকে দেখছে। এখন এমন বুঝছেন? শরীর দুর্বল হয়ে গেছে, যার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ছেলের জন্য কয়দিন ধরে কিছুই মুখে দেয়নি, এই জন্য অসুস্থ হয়ে পড়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আর রোগীকে খাওয়ানোর চেষ্টা করবেন। আচ্ছা, আমি এখনই কিছু নিয়ে এসে খাইয়ে দিচ্ছি। তারপর ডক্টর চলে গেল। আম্মু এইভাবে কয়দিন না খেয়ে থাকবে? তোর ভাইকে যতদিন খুঁজে না পাওয়া যাবে ততদিন কিছুই খাবো না। পুলিশ খুঁজছে, তুমি কিছু খেয়ে নাও। বুয়া খাবার নিয়ে এলো। চাচি, খাবার নিয়ে এসেছি, একটু খেয়ে নেন। তাই বললে হবে না, এখন খেয়ে নাও। সবার জোরাজোরিতে আম্মু খেতে শুরু করলো। খাওয়া শেষ করে বিশ্রাম নিতে শুয়ে পড়লো। এদিকে আমি অফিসে কাজ করতে ব্যস্ত হয়ে পড়লাম। অফিস ছুটির পর বাড়িতে এলাম। ধুর, এখন আবার রান্না করতে হবে, ভালো লাগে না।
আমি রান্না করতে শুরু করলাম, তখন রিয়ার ফোন এলো। কি করো এখন? কি আর করব, এখন রান্না করছি। আমার রান্না করতে ভালো লাগে না। তাহলে একটা বিয়ে করলে পারো। ও মা, তাই নাকি? তাহলে মেয়ে দেখে দাও। পারবো না, নিজের ঘরে সতীন নিয়ে আসবো আমি। কি করে? মানে? ও তুমি বুঝবে না। শোনো, কোনো মেয়ের সাথে কথা বলবে না। কেন বলবো না? আমার ইচ্ছা তাই। এখনকার কিছু কিছু মেয়ে আছে, তারা বেশি একটা ভালো না, তোমার সাথে অভিনয় করবে। আমি তো জানতাম না। আমি রিয়ার সাথে কথা বলতে বলতে রান্না শেষ করে ফেললাম আর কফি বানিয়ে ছাদে এলাম। রিয়ার সাথে কথা বলতে বলতে মনে করলাম এখন কেউ নেই। তোমার আশেপাশে কোনো মেয়ে থাকবে না তো? একটা মেয়ে থাকে, খুব বদমাইশ। একদম এই মেয়ের আশেপাশে যাবে না। আচ্ছা, পরে কথা হবে, আম্মু ডাকছে। ওকে, যাও। আমি ফোন কেটে দিয়ে কফি খেতে খেতে আকাশের দিকে তারার মেলা দেখছি। কি সুন্দর চাঁদ উঠেছে, চাঁদটাও খুব সুন্দর লাগছে, একলা একলা যেন আমার মতো। হঠাৎ পিছনে কিসের শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখি যে বজ্জাত মেয়েটা হাজির। এই আপনি এখন ছাদে কি করেন? আকাশের তারা দেখছিলাম, তার মাঝে এত সুন্দর একটা চাঁদ। সুন্দর সেটা সবাই জানে, আমি আপনাকে কি বলছিলাম? ছাদে আসতে নিষেধ করেছেন, কিন্তু রুমে একা একা থাকতে ভালো লাগে না। তো আমি কি করব? আপনাকে একা থাকতে কে বলেছে? আমি আর একজন কোথায় পাবো? সে আমি কি করে বলবো? যান, নিচে যান। আচ্ছা। আমি রুমে এসে কিছু বই পড়ে খেয়ে শুয়ে পড়লাম। এভাবে কেটে গেল 1 মাস। রিয়া আমাকে সব সময় ফোন করে খোঁজ খবর নেয়। আমাকে যে ভালোবাসে তা মুখে বলতে পারে না, আর নিধির সাথে তেমন কথা হয় না। আমি সব সময় এড়িয়ে যাই এই মেয়ের থেকে। সাবধান থাকাই ভালো। একদিন আমি অফিসে যেতে লেট হয়ে গেল। আমি অফিসে ঢুকে কাজ করতে শুরু করলাম, তখন পিয়ন এলো। স্যার, বড় স্যার এসেছে, তাই আপনাকে দেখা করতে বলছে। জি আচ্ছা। আমি রুম থেকে বের হয়ে স্যারের রুমের সামনে এলাম। স্যার, আসতে পারি? আসো। আমি ভেতরে ঢুকে দেখি রিয়ার আব্বু বসে আছে। স্যার, আমাকে কি জন্য ডেকেছেন? আমাকে স্যার বলছো কেন? আমাকে আঙ্কেল বলতে পারো। আচ্ছা। আমি অনেক খুশি হয়েছি তোমার কাজে। এমন একটা ছেলে আমি খুঁজছিলাম। মানে বুঝতে পারলাম না আঙ্কেল। আমার মেয়ে তোমাকে বন্ধু হিসেবে বেছে নিয়েছে। আমি তোমার কথা অনেক শুনেছি তোমার আন্টি আর রিয়ার কাছ থেকে। তোমার সাথে তেমন দেখা হয়নি আমার, কাজের জন্য বাড়িতে থাকতাম না। জি। যাও, আজ তোমার ছুটি। আমি আমারও কিছু কথা বলে আমার রুমে এসে দেখি রিয়া বসে আছে, আমার ফোন চেক করছে। আমি রুমে রেখে গিয়েছি, মনে ছিল না। তুমি এখানে? সারপ্রাইজ! তোমার কথা মনে পড়লো, আব্বুর সাথে চলে এলাম। তোমার কথা মনে পড়ে, কিন্তু কি করব বলো? হঠাৎ রিয়া আমাকে জড়িয়ে ধরলো। তুমি কিছু বুঝছো না, আমি তোমাকে ছাড়া এই 1 মাস কেমন ছিলাম। আমিও। এই ছাড়ো, কেউ দেখে ফেললে সমস্যা হবে। দেখলে দেখুক, তাতে আমার সমস্যা নেই। আমি আমার হবু বরকে জড়িয়ে ধরেছি। তাই নাকি? আমি তোমার হবু বর হয়ে গেলাম কি করে? বলছি, এখন চলো একটু ঘোরাঘুরি করে আসি। আমি আর রিয়া অফিস থেকে বের হলাম, তারপর একটা রিক্সা নিলাম। তুমি আমার ফোন চেক করছিলে কেন? দেখছিলাম তুমি কোন মেয়ের সাথে কথা বলো কিনা। এত সন্দেহ করো আমায়? সন্দেহ তো করবই, তুমি শুধু আমার, অন্য কারো না। আমরা হাদিস পার্কে এসে বসলাম। বাকিদের খবর কি? সবাই ভালো আছে। হঠাৎ রিয়া হাঁটু গেড়ে বসে বলল, আমি কি তোমার বাবুর আম্মু হতে পারি? বাহ, বাবুর আম্মু হওয়ার কত শখ। আচ্ছা, তুমি আমার বাবুর আম্মু হবে। আই লাভ ইউ বাবুর আব্বু। আই লাভ ইউ টু বাবুর আম্মু। আমি রিয়াকে তুলে বললাম, খুবই ভালোবাসো আমাকে? খুব ভালোবাসি। একটা কথা বুঝতে পারলাম না, তোমার আব্বু আমাকে ছুটি দিল কেন? মেয়ে প্রেম করবে তাই আব্বু ছুটি দিয়েছে। বুঝলাম না। আরে, আমি যে তোমার সাথে দেখা করতে আসছি তার জন্য ছুটি দিয়েছে আব্বু। জানে আমরা প্রেম করতে পারি। ওহো বাবা, সে কি কথা! তোমার আব্বু আবার জানলো কি করে?
আমি বাড়িতে বলেছি আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। প্রথমে আব্বু রাজি ছিল না, পরে বুঝে নিয়েছে। ও, আমি আর রিয়া পার্ক থেকে বের হয়ে ঘোরাঘুরি করে বাড়িতে এলাম। বাহ, অনেক সুন্দর রুম তো। তোমার তো রান্না করতে কষ্ট হয়। তাহলে একটা কাজের লোক রাখতে পারো, সে শুধু রান্না করে দিয়ে যাবে। তার দরকার নেই, ভাবছি এবার একটা বিয়ে করব। কত শখ, দেখো আমাকে বাদ দিয়ে বিয়ে করবে, তোমার হাত পা ভেঙে দেব। ফাজলামি করলাম। রিয়া বেডের উপর বসে আছে। আমি রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিয়ে এসে রিয়াকে দিলাম। আচ্ছা, একটা কথা বলবো? বলো। আমার বাড়ির সবাই কেমন আছে? তখন রিয়া রেগে মেগে আগুন হয়ে গেল। তোমার এসব না ভাবলে চলবে, এখন ভাবো কি করবে। পড়াশোনা শেষ করতে হবে, তারপর কোনো একটা ভালো চাকরি করতে হবে। ভালো ছেলে। এদিকে রিয়ার সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গিয়েছে। আমি রিয়াকে বললাম, চলো তোমাকে হোটেলে পৌঁছে দিয়ে আসি। আমি হোটেলে যাব না, আমি তোমার সাথে থাকবো। ইস, একদম না, চলো তোমাকে তোমার আব্বুর কাছে দিয়ে আসি। ভালো লাগে না। আমি রিয়াকে নিয়ে হোটেলে এলাম। তোমরা কেমন ঘোরাঘুরি করলে? অনেক ঘুরেছি। আঙ্কেল, আমি এখন যাই। রাতে ডিনার করে যাও, আমি সবকিছু অর্ডার দিয়ে রাখছি। বাড়িতে রান্না করতে হবে না, ডিনার করে যাও। তারপর আমি ডিনার করে বাড়িতে এলাম। রিয়া 2 দিন খুলনায় থাকলো। সারাদিন রিয়ার সাথে ঘোরাঘুরি করে কেটে গেল 2 দিন। আমি কলেজে পড়াশোনার পাশাপাশি ল্যাবে গবেষণা করতে শুরু করলাম। একদিন আমি ছাদে জামাকাপড় শুকানোর জন্য দিতে আসলাম। হঠাৎ নিধি আমার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন? আমরা কি বন্ধু হতে পারি? হঠাৎ এমন কথা কেন? আমি মনে করছিলাম আপনি আমাকে বিরক্ত করবেন, তাই আমি আপনার সাথে এমন আচরণ করতাম। এর আগে অনেকেই বিরক্ত করতে বলে বাসা ছাড়তে বাধ্য করেছি। আমরা তো ক্লাসমেট, এমনিতেই আমরা ফ্রেন্ড। তুমি অনেক ভালো। সরি, তুমি বলে ফেললাম। সমস্যা নেই, আমরা তুমি করে বলতে পারি। আজ থেকে তুমি ছাদে আসবে, কেউ কিচ্ছু বলবে না। আমিও বাড়িতে একা থাকতে ভালো লাগে না। আচ্ছা। আমি আর নিধি কিছুক্ষণ কথা বলে আমি রুমে আসি। তারপর খাওয়া দাওয়া সেরে অফিসে চলে যাই। এইভাবে কেটে গেল আরো 4টা বছর। রিয়ার সাথে সম্পর্ক আমার আরো মজবুত হয়ে গিয়েছে। তাকে আমি কথা দিয়েছি পড়াশোনা শেষ করে বিয়ে করব। এদিকে নিধি আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সাহস করে বলতে পারছে না। আজ আসছি কলেজে রেজাল্ট নিতে। দোস্ত, আমার অনেক ভয় করছে, যদি রেজাল্ট খারাপ হয়ে যায়। আরে বেটা, চিন্তা করিস না, কিছু হবে না, ভালো রেজাল্ট হবে। তোমার রেজাল্ট তো ভালো হবে, সেজন্য তোমার কোনো ভয় নেই। আমারও ভয় করছে, যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমাকে শেষ করে দিবে। কে আবার তোমাকে শেষ করবে? আমার হবু বউ রিয়া। নিধি এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। সে বিশ্বাস করতে পারছে না। নিধি হেসে বলল, রিয়ার কথা আমাদের সাথে কোনোদিন বলনি কেন? তোমরা জানতে চাওনি, আর আমারও বলতে মনে ছিল না। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, যার জন্য আমি এত দূর পর্যন্ত এসেছি। তাহলে তো খুবই ভালো মেয়ে। আচ্ছা, তোমার আব্বু আম্মু কোথায়? তাদের সাথে কখনো তোমাকে কথা বলতে দেখিনি। আমি কিছুটা খুলে বললাম, এই শহরে কেন আসা সবকিছু। দোস্ত, তুই ঠিক কাজ করেছিস, এমন বাবা মা না থাকাটাই ভালো। তোমার মনে এত কষ্ট আমরা কেউ জানতাম না, তুমিও কখনো বুঝতেও দাওনি। রিয়া তোমার জন্য সত্যি অনেক কিছু করেছে, তাকে যেন কোনোদিন কষ্ট দিও না। কিছুক্ষণ পর রেজাল্ট দিল। আমি প্রথম হয়েছি। আবির, নিধি অনেক ভালো রেজাল্ট করেছে। হঠাৎ প্রিন্সিপাল স্যার এলো আমার কাছে। হাবিবুর, আমি অনেক খুশি তুমি ভালো রেজাল্ট করেছো, তার জন্য তুমি আমাদের গর্ব। এ নাও অস্ট্রেলিয়ার পাসপোর্ট আর টিকিট। কিন্তু স্যার, আমি এইসব দিয়ে কি করব? তোমার গবেষণার কপি ঢাকায় পাঠিয়ে দিয়েছিলাম। ঢাকা থেকে অস্ট্রেলিয়ায় চলে যায় এই গবেষণা। তোমার একটা বড় বিজ্ঞানী করে দিয়েছে, তার জন্য তোমাকে অস্ট্রেলিয়া যেতে হবে 2 দিন পর। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। আমরাও বিশ্বাস করতে পারছি না।
আমাদের বন্ধু একজন বিজ্ঞানী সম্বোধনা পাচ্ছে। এই জন্য তুমি আমাদের গর্ব। আমি স্যারের কাছ থেকে দোয়া নিলাম। সবাই আমাকে নিয়ে আনন্দ করতে শুরু করলো। আমি আর নিধি একসাথে বাড়িতে এলাম। আঙ্কেল আন্টি অনেক খুশি। পরের দিন সবার কাছ থেকে বিদায় নিলাম। আমি সত্যিই তোমাকে মিস করব। আমাকে ভুলে যাবে না তো? আমি তোমাদের সবাইকে মিস করব, কোনোদিন ভুলে যাব না। নিধি আমাকে ট্রেনে তুলে দিল। আমি ট্রেনের সিটে এসে বসলাম। 4 বছর পর ঢাকায় ফিরছি। না জানি কত পরিবর্তন হয়ে গিয়েছে। ট্রেন প্রায় 8 ঘন্টা পর পৌঁছালো। আমি সোজা রিয়াদের বাড়িতে এলাম। আমি যে আসছি রিয়া কিছুই জানে না। তাছাড়া আমি বিদেশে যাচ্ছি তাও না। আমি কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর রিয়া দরজা খুলে দেখে। তখনই ঝাঁপিয়ে পড়ে আমার উপর আর কাঁদতে শুরু করলো। কাঁদছো কেন? আমার ইচ্ছে হয়েছে, তাই অনেক দিন পর তোমার সাথে দেখা। আসবে তা একবার আমাকে বললে না কেন? তোমাকে সারপ্রাইজ দিব তাই বলিনি। এখন ছাড়ো, আন্টি দেখে ফেলবে। দেখলে দেখুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার হবু বরকে জড়িয়ে ধরেছি। বোকামে, আমি কোথাও যাচ্ছি না। এখন ছেড়ে দাও, আমার শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা। আমি ভেতরে ঢুকলাম। আন্টি আমাকে দেখে অনেক খুশি। তা বাবা, শুনলাম তুমি নাকি ভালো রেজাল্ট করেছো, তা কখন কি করবে? আন্টি, তেমন কিছু ভাবা হয়নি। আমি আগামীকাল অস্ট্রেলিয়া যাচ্ছি। তুমি যে অস্ট্রেলিয়া যাচ্ছ, তুমি কি বলনি কেন? আমি তোমাকে অস্ট্রেলিয়া যেতে দেব না। আসলে হয়েছে কি, আমি অস্ট্রেলিয়া যাচ্ছি বিজ্ঞানী সম্বোধনা আনতে। কি? আমি বিশ্বাস করতে পারছি না, তুমি বিজ্ঞানী সম্বোধনা পাচ্ছ। আমাকে আগে বলবে না? তোমাকে সারপ্রাইজ দিব তাই বলিনি। এই না হলে আমার হবু জামাই। তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, অনেক জার্নিং করেছো। চলো আমি তোমার রুম দেখিয়ে দেই। রিয়া আমাকে একটা রুমে নিয়ে এলো। আমি ব্যাগ রেখে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। ততক্ষণে রিয়া কিছু নাস্তা নিয়ে এসে হাজির। সত্যি আমার খুবই ক্ষুধা লেগেছিল, কিন্তু বলতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না, তাই তো তোমাকে রেখে নাস্তা নিয়ে এলাম। আমি নাস্তা খেতে শুরু করলাম। ইভা, ইরা, মীরা, এদের সাথে তো দেখা হয়নি। চলো না ওদের সাথে দেখা করে আসি। দেখা করতে যায় বললে কি যায়? তোমার আব্বু সারা শহরে পোস্টার লাগিয়ে রেখেছে তোমার সন্ধান দিতে। তোমার সন্ধান দিতে পারলে 5 লাখ টাকা পুরস্কার দিবে। বলো কি, সেই পোস্টার এখনো আছে? তাহলে আমি এখন বের হবো কি করে? আরে তোমাকে কেউ চিনতে পারবে না, এখন তোমার চোখে চশমা মুখে দাঁড়িয়ে আছে। আমাকে কিছু কেনাকাটা করতে হবে, তার জন্য বাইরে যেতে হবে। আমি নাস্তা খাওয়া শেষ করলাম। ঠিক আছে, তুমি বসার রুমে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। রিয়া চলে গেল। আমি রেডি হয়ে নিলাম। বাড়ির কথা অনেক মনে পড়ছে, কিন্তু জেদ চেপে রয়েছে। দেখি রিয়া কি বলে। আমি বাইরে এসে সোফায় বসলাম। তখনই আঙ্কেল বাড়িতে এলো। আঙ্কেল কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তোমার আন্টি ফোন করে বলল তুমি এসেছো, আগামীকাল বিদেশে যাচ্ছ সম্বর্ধনা নিতে। এই কথা শুনে আমি আর অফিসে থাকতে পারলাম না। জি আঙ্কেল, আগামীকাল আমার ফ্লাইট। 5 দিনের জন্য অস্ট্রেলিয়া থাকবো, আর তারপরে দেশে ফিরে চাকরির জন্য আবেদন করব। আমি অনেক খুশি, আমার হবু জামাই হচ্ছে বিজ্ঞানী। তোমাকে চাকরির জন্য আবেদন করতে হবে না। চাকরি দেওয়ার জন্য সরকার তোমার কাছে চিঠি পাঠাবে। ও, আমি আর আঙ্কেল কথা বলছি, তখন রিয়া এলো। আব্বু, আমিও অস্ট্রেলিয়া যাব তোমার জামাইয়ের সাথে। যাবি বলছিস? তাহলে আমরা কেন বাদ থাকি? আমরাও ফ্যামিলি সহ যাব। তাহলে অনেক মজা হবে, তাড়াতাড়ি টিকিট কাটার ব্যবস্থা করো। আমি রিয়া বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দিলাম মার্কেটের দিকে। অন্যদিকে নিশি খবরের কাগজে পড়তে পড়তে চোখ পড়লো আমার ছবির ওপরে। আম্মু, আম্মু এদিকে আসো তাড়াতাড়ি, ভাইয়ার খোঁজ পাওয়া গেছে। আম্মু দৌড়ে এলো। কোথায় তোর ভাইয়া? তাড়াতাড়ি বল। এই দেখো, ভাইয়ার ছবি খবরের কাগজে বের হয়েছে। ভাইয়া অনুজী বিজ্ঞানীর সম্বোধন পাচ্ছে। কই দেখি। আম্মু ছবি দেখে কান্নাকাটি করতে শুরু করলো। 4 বছর পর তোর ভাইয়ার সন্ধান পেলাম, আমি এতেই অনেক খুশি। ভাইয়াকে বিদেশে সম্বোধন দিচ্ছে, কিন্তু কবে দিবে তা জানা যায়নি। আমি এখন তোর আব্বুকে ফোন করে বলছি তোর ভাইয়ের খোঁজ পাওয়া গেছে। আম্মু আব্বুকে ফোন করে বলে, সত্যি আমার ছেলে বিজ্ঞানী সম্বোধনা পাচ্ছে। আমি অনেক খুশি।
আমি এখনো পেপার পড়িনি, এখনই দেখছি। তারপর আব্বু পেপার পড়ে দেখে আমার ছবি বের হয়েছে। আব্বু ম্যানেজারকে ডেকে পাঠালো। স্যার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। সবাইকে মিষ্টি এনে দাও, তোমাদের ছোট স্যারকে পাওয়া গেছে। আরো খুশির খবর আছে, বিজ্ঞানীরা সম্বোধনা পাচ্ছে। স্যার, আমি এখনই মিষ্টি কিনে দিচ্ছি। 4 বছর পর আমার সন্ধান পাওয়া সবাই অনেক আনন্দিত, কিন্তু আমি যে এই শহরে আসি তারা কেউ জানে না। এদিকে আমি আর রিয়া মার্কেটে এসে পৌঁছালাম। রিয়া আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল। কেনাকাটা করবে না? রেস্টুরেন্টে নিয়ে আসলে কেন? বজ্জাতগুলো আসছে, তুমি একটু বাথরুম থেকে ঘুরে আসো, ওদেরকে সারপ্রাইজ দিতে হবে না? তাই নাকি? আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম, আর এর মধ্যেই বান্ধবীরা এসে হাজির হলো। তুই হঠাৎ আমাদেরকে রেস্টুরেন্টে ডাকলি কেন? বলছি হাবিবও নাকি বিজ্ঞানী সম্বর্ধনা পাচ্ছে, সকালে খবরের কাগজে দেখলাম। সত্যি? আমি ফ্রেশ হয়ে টেবিলের কাছে এলাম। ওরা আমাকে দেখে অবাক হয়ে গেল। মীরা, ইভা, এরা এসে আমাকে মারতে শুরু করলো। কেউ চুল ধরে টানছে, আবার কেউ ঘুষি মারছে। লাগছে তো ছেড়ে দে, আমি কিন্তু অনেক ব্যথা পাচ্ছি। ব্যথা পাওয়ার জন্য তোকেই মারছি। 4 বছর পর এসেছিস আমাদের সাথে দেখা করতে, একদিনও আমাদের খোঁজ খবর নিয়েছিস? সরি, এই দেখো কানে ধরেছি, আর হবে না। আমি তোমাদেরকে খুবই মিস করতাম, কিন্তু ফোন করতে পারতাম না। একটা ভয়, যদি আব্বু জানতে পারে। হয়েছে, আর ঢং করতে হবে না। তুই সত্যি ভূত একটা। আমরা তোকে কত মিস করেছি, তোর খোঁজ শুধু রিয়া দিত আমাদের। আমিও রিয়ার কাছ থেকে তোদের খবর রাখতাম। আমরা সবাই টেবিলে বসে কিছু খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পর খাবার চলে এলো, আমরা খেতে শুরু করলাম। আমরা মনে করেছিলাম তুই আর ঢাকায় আসবি না। তোর বিয়ে খেতে হবে না, এই জন্যই চলে এলাম আর কি। তোর এখনো মনে আছে আমি বলেছিলাম এই কথা? কেন মনে থাকবে না? তুই হসপিটালে গিয়ে বলেছিলি আমার বিয়ে না খেয়ে পটল তুলছিস। একদম ঠিক কথা। আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল পরিশোধ করে জামা কাপড়ের দোকানে এলাম শপিং করতে। আমি যা পছন্দ করে দিব তাই নিতে হবে। ঠিক আছে। সবাই আমার জন্য জামা কাপড় পছন্দ করতে ব্যস্ত, আর আমি দেখছি সবাইকে কি গিফট দেওয়া যায়। আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিতে হবে। এইগুলো জামা প্যান্ট আমার পছন্দ হয়েছে, প্যাক করে দিতে বলি। ঠিক আছে। ইভা, মীরা ওরা এক এক করে পছন্দ করলো। আমি সবকিছু প্যাক করে দিতে বললাম। চাকরির পর টাকা সবই রয়ে গিয়েছে, তেমন একটা খরচ হয়নি। তারপর জুতোর দোকানে এলাম, জুতো নিলাম, আরো কিছু কেনাকাটাও করে নিলাম। তারপর রিয়ার কেনাকাটার জন্য ওম্যান শপে এলাম। আমি তেমন কিছু পছন্দ করতে পারবো না। কেন? তুমি পছন্দ করে দাও। আমি রিয়ার জন্য কাপড় পছন্দ করে নিলাম, সাথে ওদেরও। আমি যখন বিলটা দিতে যাব তখনই রিয়া আমাকে একদিকে টেনে আনলো। তুমি আমাকে এইদিকে টেনে আনলে কেন? তোমার বোন নিশি দেখে ফেলেছে, এখান থেকে বের হবে না। রিয়া চলে গেল। কি রে, ওকে এমন করে নিয়ে গেলি কেন? পিছনে দেখো কে আসছে, চুপ করে থাকো, কেউ কিছু বলবে না, যা বলার আমি বলবো। তখনই নিশি এসে বলল, আপু, আমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়া কে? একটু আগে আপনার সাথে যে ছেলেটা ছিল ওটা আমার ভাইয়া। প্লিজ আপু বলেন না ভাইয়া কোথায়? আমরা তো এখানে ছিলাম, আমাদের সাথে কোনো ছেলে ছিল না। তোমার ভাইয়া আমাদের সাথে পড়াশোনা করতো, হঠাৎ হারিয়ে গেছে শুনলাম। আপনি মিথ্যা কথা বলছেন আপু। আমরা এই 4 বছর অনেক কষ্ট পেয়েছি ভাইয়া চলে যাওয়াতে। আপনি জানেন আমার ভাইয়া কোথায়? তেমন কিছু না। আয় তোরা বল, আমাদের সাথে কি কোনো ছেলে ছিল? আমাদের কোনো ছেলে ছিল না, আমরাই তো কেনাকাটা করছিলাম। তাছাড়া এখানে কাপল ছাড়া সিঙ্গেল ছেলেদের ঢুকতে দেয় না। তাহলে কি আমি ভুল দেখেছি? তবে ভাইয়ার সন্ধান পেয়েছি। নিশি মনের ভুল মনে করে চলে গেল। আমি আড়াল থেকে বের হয়ে এলাম। নিশির জন্য চোখ থেকে পানি বের হয়ে পড়ল। আজ আমার জন্যই সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু আমি বাড়িতে ফিরতে চাই না। তাড়াতাড়ি বিল পরিশোধ করে গাড়িতে উঠতে যাব, দেখলাম নিশি ভাইয়া ভাইয়া বলে দৌড়ে গাড়ির দিকে আসছে। তাড়াতাড়ি গাড়িতে ওঠো, নিশি আসার আগে যেতে হবে। মীরা আমাকে জোর করে গাড়িতে ঢুকিয়ে বসালো। রিয়া তখন গাড়ি টান দিয়ে বের হয়ে গেল। আমি জানতাম ভাইয়ার বন্ধুরা মিথ্যা কথা বলছে, আমি নিজেই দেখেছি ভাইয়া ওদের সাথে। নিশির দৌড়ে আসা দেখে ওর বান্ধবী রিনা এলো। তুই হঠাৎ?
এভাবে দৌড়ে আসলে কেন? আমি আমার ভাইয়াকে দেখেছি গাড়িতে যেতে। কি বলছিস তুই? তোর ভাইয়াকে দেখছিস? কিন্তু আমার আসার আগেই ভাইয়া গাড়িতে উঠে চলে গেল। আমি এখনই আব্বুকে ফোন করছি। নিশি আব্বুকে ফোন করলো। বল। আব্বু, আমি ভাইয়াকে সুপার শপিং মলে দেখেছি। ভাইয়া গাড়িতে করে চলে গেল। কি বলছিস তুই? তোর ভাই এই শহরে আছে আর তুই আটকাতে পারলি না? আমার আসার আগেই চলে গেছে ভাইয়া, সাথে ওর বন্ধুদের দেখেছি। চিন্তা করিস না, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। আব্বু সব জায়গায় ফোন করে দিল। এদিকে আমরা নদীর পাড়ে এসে গাড়ি রাখলাম। এই জন্যই তোমাকে বলেছি গাড়িতে বের হতে হবে না। এখন কি জানি হয়? আমি কি জানতাম নিশির সাথে দেখা হবে? রিয়া, এখানে আর দাঁড়ানো যাবে না, একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আমাদের কেউ দেখে ফেলার সমস্যা। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আমরা আবার সবাই গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই রিয়াদের বাড়িতে পৌঁছে গেলাম। কি হয়েছে? তোরা এমন করছিস কেন? যা হবার হয়েছে। আমার ননদের সাথে দেখা, নিশি ওর ভাইয়া দেখে ফেলে, আমরা পালিয়ে আসি। ও, তারপর আমরা সবাই মিলে আড্ডা দিতে শুরু করলাম। দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। ইভা, ইরা, মীরা লাঞ্চ করে বাড়িতে চলে গিয়েছে। আমি সন্ধ্যায় ঘুম থেকে উঠে রাফিককে নিয়ে ছাদে এলাম। ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? খুলনায় ছিলাম। এই জন্য তো বলি আপু কেন আব্বুর সাথে খুলনায় যায়। তোমার আপু আমার সাথে দেখা করতে যেত। আমরা কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করে নিচে এলাম। এদিকে আব্বু আমাকে কোথাও খুঁজে না পেয়ে বাড়িতে এলো। হাবিবুরকে কোথায় পেলে? কোথাও খুঁজে পাইনি, তবে পুলিশকে জানিয়েছি। আমি ভাইয়াকে দেখেছি ওর বান্ধবীদের সাথে শপিং করতে, কিন্তু আপুগুলো অস্বীকার করলো। কালকে আমি কলেজে গিয়ে ওদের সবার বাড়ির ঠিকানা নিয়ে আসবো। ভালো হবে। ভাইয়া রাগ করে বাড়ি থেকে চলে গেছে, আপনি বুঝিয়ে বললে আসবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে এয়ারপোর্টে এলাম। তারপর বোর্ডিং পাস করে বিমানে গিয়ে বসলাম। আমি আর রিয়া পাশাপাশি। আর তার কিছুক্ষণ পরে বিমান টেক আপ করলো। রিয়া আমার সিটের বেল্ট লাগিয়ে দিল। আমি বেল্ট লাগাতে পারছিলাম না। কিছুক্ষণ পর বিমান টেক আপ করলো। এই সময় একটা ঝাঁকুনি দেয়, যার ফলে অনেকে বমি হয়ে থাকে। আঙ্কেল আন্টি আমাদের পাশে বসতে পারবে, আমাদের 2 সিটের পিছনে কেন? বলছো না আব্বু তাদের মেয়ে জামাইয়ের পাশে বসে কেন যাবে? আমরা একটু রোমান্স করব। রোমান্স এখন? এইসব কিছু হবে না। রিয়া আমার কাঁধে মাথা রেখে গল্প করছে। আমি আর রিয়া ঘুমিয়ে পড়লাম। এদিকে আব্বু কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে এলো। স্যার, হাবিবুরের বন্ধুদের ঠিকানা পাওয়া যাবে? পাওয়া যাবে, কিন্তু কি করবেন? আমার ছেলেকে ওদের সাথে দেখা গেছে, আমার মেয়ে দেখছে, এখন তাদের কাছে খোঁজ নেব। এই নিন মেয়েগুলোর ঠিকানা। আব্বু ঠিকানা নিয়ে বাড়িতে এলো। আম্মু আর নিশিকে সাথে নিয়ে ঠিকানা অনুযায়ী রিয়াদের বাড়িতে এলো। কাকে চাই? রিয়ার সাথে দেখা করতে এসেছি, একটু রিয়াকে ডেকে দিবেন? বাড়িতে কেউ নেই, সবাই অস্ট্রেলিয়াতে ঘুরতে গেছে, 5 দিন পর দেশে আসবে। ঠিক আছে। আব্বু গাড়িতে উঠে মীরাদের বাড়িতে এসে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর মীরা এসে দরজা খুলে দেখে আব্বু, আম্মু আর নিশি দাঁড়িয়ে আছে। কাকে চাই? আপু, আমরা আপনার কাছে এসেছি। মীরা সবাইকে ভেতরে যেতে বলল। আব্বু আম্মুকে বসতে বলল। মীরা ওর আম্মুকে নাস্তার ব্যবস্থা করতে বলল। জি, এইবার বলুন আমার কাছে কি জন্য এসেছেন? আমার ছেলে কোথায় আছে সব জানো, একটু বলো না কোথায় আছে। আমি এসব কিচ্ছু জানি না, আমি প্রথমেই বলেছি আমরা কিচ্ছু জানি না। দেখো মা, আমরা এই 4 বছর অনেক কষ্ট পাচ্ছি। আমার ছেলেকে কোথায় না কোথায় খুঁজেছি, কিন্তু আমরা কোথাও পাইনি। আমরা জানি তোমরা জানো, তোমাদের সাথে আমাদের ছেলেকে গতকাল দেখা গেছে। আপু প্লিজ, আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা তো 4 বছর ধরে অনেক খুঁজে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম ভাইয়াকে পাওয়া যাবে না, কিন্তু গতকাল পেপারে দেখেছি ভাইয়া খুলনায় ছিল, আর গতকাল আমি ভাইয়াকে মার্কেটে দেখেছি। আন্টি সবার জন্য নাস্তা দিয়ে মীরা পাশে বসলো। দেখুন, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি আপনাদের ছেলে আর বাড়িতে ফিরতে চায় না। আচ্ছা বলো, আমি ওকে ফিরিয়ে নিয়ে যাব। আমরা তোমার পায়ে পড়ি মা, আমার ছেলের সন্ধান দাও। আম্মু কেঁদে কেঁদে বলল, আমি আর পারছি না, এই 4 বছরে তুমি বলো না আমার ছেলে কোথায়। মীরা,
তুই জানলে বলে দে, এনাদের আর কষ্ট দিস না, বড় হয়ে তোর পায়ে পড়ছে, বলে দে মা। কালো ছেলে বলে সবসময় অপমান কখনো দিয়েছিলেন তার পরিচয় সবার সামনে? আমি দেখেছি আমাদের বন্ধু কষ্ট, কিন্তু আপনার একবারও বোঝার চেষ্টা করেন নাই। আর সেই কালো ছেলের জন্য এত মায়া কিসের? আমাদের যত ইচ্ছা অপমান করো, কিন্তু একবার বলো আমার ছেলে কোথায়, আমরা ওকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে বলি, আপনার ছেলে আজ সকালে অস্ট্রেলিয়া গিয়েছে বিজ্ঞানী সম্বোধন আনতে। রিয়ার পরিবার সবাই গিয়েছে। রিয়া হচ্ছে আপনাদের ছেলের হবু বউ। আমি জানতাম রিয়া আপুর কাছে আমার ভাইয়া আছে। আপু তো ভাইয়াকে সবসময় খেয়াল রাখতো। রিয়ার ফোন নাম্বার দেওয়া যাবে? তুমি মা রিয়ার ফোন নাম্বারটা দাও, আমরা একটু কথা বলি। কিন্তু আন্টি, নাম্বার নিয়ে কিছু হবে না, ওরা এখনো বিমানে আছে। অস্ট্রেলিয়া গিয়ে সিম কার্ড কিনবে, তখন আমাদের কাছে ফোন দিবে। ঠিক আছে মা, রিয়া ফোন করলে আমাদেরকে একটু জানিও। তারপর আব্বুরা বাড়িতে এলো। হ্যাঁ গো, শোনো না, আমরাও অস্ট্রেলিয়া যাব। আমার আর সহ্য হচ্ছে না, অনেকদিন পর ছেলের খোঁজ পেয়েছি, আর হারাতে চাই না। ঠিক আছে, আমি টিকিটের ব্যবস্থা করছি। তখন শফিক আঙ্কেল ফোন করলো আর আব্বু ফোন ধরলো। রফিক, তোর ছেলেকে এয়ারপোর্টে দেখেছে, অস্ট্রেলিয়া গিয়েছে জানতে পারছি। আমি সব জানি, আমি ওর বান্ধবী মীরার কাছ থেকে সব শুনেছি। তাহলে কিছুদিন অপেক্ষা কর, দেশে ফিরে আসলে বাড়িতে নিয়ে যাস। আমরা অস্ট্রেলিয়ায় যাব আমাদের ছেলের কাছে। ঠিক আছে, তোর যা ইচ্ছা, আমি ফোন রাখলাম। আব্বু ফোন কেটে দিয়ে ম্যানেজারকে ফোন দিল। জি স্যার, বলুন। আমাদের জন্য জরুরিভাবে অস্ট্রেলিয়ার টিকিটের ব্যবস্থা করো। হঠাৎ অস্ট্রেলিয়া যাওয়ার কি আছে স্যার? তোমাদের যা বলছি তাই করো, আমি যেন কালকের মধ্যে বিদেশে যেতে পারি। আব্বু ফোন কেটে দিল। সন্ধ্যায় আব্বুর কাছে টিকিট চলে আসে। রাতে আব্বুদের ফ্লাইট। সবাই রেডি হয়ে এয়ারপোর্টে এলো। এদিকে আমি আর রিয়া পাশাপাশি কাঁধে কাঁধ রেখে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে উঠল। তখনই আমার ঘুমটা ভেঙে গেল। জানালা দিয়ে দেখলাম বিমান ল্যান্ড করেছে বিমানবন্দরে। রিয়া, রিয়া ওঠো, আমরা চলে এসেছি। আমি রিয়াকে ঘুম থেকে তুললাম। আমরা এসে গেছি। তাহলে বিমান ল্যান্ড করার পরে আমরা বিমানবন্দরে এসে বিমান থেকে বের হয়ে একটা বাসে করে টার্মিনালে এলাম। তারপর পাসপোর্ট চেকিং করিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে এলাম। হঠাৎ একজন আমার কাছে এলো। বনি, আমাদের গাড়ি কোথায়? স্যার, আপনাদের জন্য গাড়ি পার্কিং লটে রয়েছে, চলেন আমি আপনাদের নিয়ে যাচ্ছি। আমরা গাড়ির কাছে এসে গাড়িতে উঠে একটা বড় হোটেলে এলাম। আমার জন্য আগে থেকেই এই হোটেলে বুকিং ছিল, এই জন্য আঙ্কেলরা এই হোটেলেই বুকিং করেছে। রিসেপশনে এলাম। আমাকে আসতে দেখে একটা বিদেশি মেয়ে বলল, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আই হ্যাড এ রুম বুকিং, দিস ইজ মাই রুম বুকিং ডকুমেন্ট। আমার একটা রুম বুকিং করা ছিল, আমার রুমের বুকিং ডকুমেন্ট। ওহ ওয়েল, দিস ইজ দ্য কি টু ইয়োর রুম। ইয়োর রুম নাম্বার 602। ও আচ্ছা, এটা আপনার রুমের চাবি। আপনার রুম নম্বর 602। থ্যাংক ইউ। রিয়ারাও ডকুমেন্ট দেখে আমার সাথে এলো। আমার পাশাপাশি রুম পেয়েছে। আব্বু, আমি এই রুমে থাকবো, তোমার জামাই রুমের পাশে। ঠিক আছে, আমরা তার পাশে থাকছি। আমি রুমে এসে ব্যাগ রেখে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রিয়া আমার রুমে এলো। আমি কিছু অর্ডার করলাম। কিছুক্ষণের মধ্যেই অর্ডার চলে আসলো। আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খাইয়ে দাও। আমি পারবো না, তুমি নিজেই খাও। ঠিক আছে, আমি খাবো না। ওকে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি রিয়াকে খাইয়ে দিচ্ছি আর আমি নিজেও খাচ্ছি। খাওয়া শেষ করে রুমে বসে আছি। তখনই রুমে কে যেন নক করলো। দরজা খুলে দেখি আঙ্কেল আন্টি। আমি বললাম যে ভিতরে আসেন, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ওনারা ভিতরে আসলো। তোমরা কিছু খাওয়া দাওয়া করছো? জি আন্টি, খেয়েছি। আপনারা খেয়েছেন? আমরা রুমে গিয়ে খাবার খাইছি। তাই আগামীকাল কোথায় সম্বন্ধনা অনুষ্ঠিত হবে? আমাকে জানিয়েছিল এই হোটেলেই অনুষ্ঠিত হবে। আমরা গল্প করছি, তখন একজন বাঙালি ভদ্রলোক এলো। হাই, আমি অণুজীব বিজ্ঞানের গবেষণা প্রতিষ্ঠানের ম্যানেজার বিজ্ঞানী তামিম।
আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি ওনাকে বসতে দিলাম। আমি হাবিবুর রহমান, আপনাদের ইনভাইটে এসেছি। আমার বাড়ি বাংলাদেশে, এই জন্য আমি আপনার সাথে একান্তভাবে কথা বলতে এসেছি। নিজের দেশের লোক, খোঁজ খবর নেবে না তো অন্য দেশের লোকজন নেবে? জি, আপনারা যদি আমাদের খোঁজ না নেন তাহলে কারা নেবে? আপনাদের ভরসায় আমাদের এদেশে আসা। আমি অনেক খুশি। অনেক দিন পর আমাদের দেশের একজন বিজ্ঞানীর সম্বোধনা পাচ্ছেন। আপনাদের সমস্যা হলে আমাকে জানাবেন। এই নিন আমার নাম্বার। আর হ্যাঁ, এই হোটেলে চারদিকে নিরাপত্তা পাঠিয়ে দিয়েছি। দুপুরের পর থেকে কেউ আসতে পারবে না, আবার বের হতে পারবে না। জি, ভালো করেছেন। ম্যানেজার আমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। তারপর আমরা সবাই লাঞ্চ করতে এলাম। এখন এদেশে দিন আর আমাদের দেশে রাত। ভাইয়া, এমন খাবার আমি কখনো খাইনি। আরে আমি তো চোখেই দেখি নাই। সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে হাজির। আর তারপর আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি ব্যালকনি থেকে শহরের দৃশ্যটা দেখছি। কি অপূর্ব দৃশ্য। রিয়া এসে দরজা নক করলো। আমি গিয়ে দরজা খুললাম। কি করো একা একা? এই তো ব্যালকনি থেকে শহরটা উপভোগ করছিলাম। আমি আর রিয়া পাশাপাশি দাঁড়িয়ে শহরটা দেখছি। এদিকে আব্বু, আম্মু আর নিশি যে বিমানে এসেছে তারা ল্যান্ড করলো। আব্বুর অফিসের লোকজন এলো আব্বুর কাছে। স্যার, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, এখন বলো যে হোটেলে বিজ্ঞানীদের সম্বোধনা দেওয়া হবে, সেই হোটেলে রুম বুকিং করতে পেরেছো? সরি স্যার, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু একটাও রুম খালি নেই। তবে তার সামনের হোটেলে বুকিং করেছি অনেক কষ্ট করে। ঠিক আছে, তাই চলুন। জি ম্যাম। সবাই গাড়িতে উঠে বসলো। তারপর গাড়ি সোজা হোটেলে এসে পৌঁছালো। এখানকার অফিসের লোকজন আব্বুর সাথে দেখা করতে এলো। প্লিজ আপনারা এখন যান, আমি আপনাদের সাথে পরে কথা বলবো। আমি এখন ক্লান্ত। জি, আমি অফিসের লোকজনকে সামলাচ্ছি, আপনি আপনার রুমে যান। প্লিজ ম্যাম, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আব্বু, আম্মু আর নিশি রুমে এসে ফ্রেশ হয়ে নিল। আর তারপর কিছু খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। অনেক রাত হয়ে গিয়েছে তার জন্য। এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই একসাথে নাস্তা শেষ করে রুমে এসে রেডি হয়ে নিলাম। কয়েকজন লোক এসে আমাদেরকে নিরাপত্তা দিয়ে অনুষ্ঠিত রুমে নিয়ে আসলো। কয়েকজন নিরাপত্তা কর্মী এসে আমাকে নিরাপত্তা দিয়ে কনফারেন্স রুমে নিয়ে এলো। আমি আর রিয়ারা একসাথেই পাশাপাশি বসলাম। আমার কি আনন্দ হচ্ছে, তোমাকে তা বলে বোঝাতে পারবো না। ও মা, তাই নাকি? তোমাকে বলে বোঝানো চেষ্টা করতে হবে না। কিছুক্ষণ পর এখন উপস্থাপক স্টেজে উঠে উপস্থাপন করতে শুরু করলো। আমি লর্ড মাইকেল, আমি আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এই বিষয় দিন আমরা সবাই উপস্থিত হয়েছি। অনেকে দেশের ও দেশের বাইরে থেকে এসে এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি খুবই গর্বিত, আমাদের গবেষণা প্রতিষ্ঠান থেকে কয়েকজন অণুজীব বিজ্ঞানী সম্বোধনা দেওয়া হবে। এদিকে আব্বু, আম্মু আর নিশি এই হোটেলে এলো। ভেতরে ঢুকতে যাবে, তখনই নিরাপত্তা কর্মীরা আটকালো। আপনাদের ইনভাইট কার্ড দেখান। আমার কাছে কোনো কার্ড নেই। সরি, আপনাদের কেউ ভিতরে যেতে পারবেন না। কেন যেতে পারবো না? আমার ছেলে বিজ্ঞানী সম্বোধনা পাচ্ছে, আমাকে যেতে হবে। প্লিজ বোঝার চেষ্টা করুন, আমরা ইনভাইট কার্ড ছাড়া কেউ ভিতরে ঢুকতে দিতে পারবো না। স্যার ঝামেলা করবেন না, এদেশে আইন কিন্তু অনেক কড়া। কনফারেন্স রুমে ঢুকতে না দিলে আমাদের কিছু করার নেই। তাই বলে আমরা চুপ করে বসে থাকবো? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই হোটেলের মালিক আমার পরিচিত, ওনাকে জানালে ভিতরে ঢুকতে দেবে, দেখছি। তারপর ম্যানেজার হোটেলের মালিককে ফোন করে জানায়। তিনি ভিতরে যাওয়ার অনুমতি দেন। এবার আপনারা কনফারেন্স রুমে যেতে পারেন, আমাদের অর্ডার এসেছে। চলো ভিতরে, ছেলেকে দেখার আর সহ্য হচ্ছে না। আব্বুরা ভেতরে ঢুকলেন, কিন্তু এ কি, এত বড় রুমে কোথায় খুঁজবে আমাকে? তবুও খোঁজার চেষ্টা করছে, কিন্তু নিরাপত্তা কর্মী এসে আবুদের বসিয়ে দিল। অযথা বিশৃঙ্খলা করলে রুম থেকে বের হতে বাধ্য করব। প্লিজ আপনারা শান্ত হয়ে বসুন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন অণুজীব গবেষণা প্রতিষ্ঠান চেয়ারম্যান। তিনি আজকে নতুন বিজ্ঞানীদের সম্বোধনা তুলে দেবেন। তারপর চেয়ারম্যান বক্তব্য রাখেন। আমি বেশি কিছু বলতে চাই না, তোদের প্রতি শুভকামনা রইল। জানো, তারা গিয়ে যেতে পারে, প্রথমে ডেকে নিচ্ছি।
বাংলাদেশের তরুণ প্রজন্মের বিজ্ঞানী মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরীকে। কি হলো, যাও। তুমি আমার সাথে চলো, আমার ভয় লাগছে। ওকে। আমি আর রিয়া স্টেজে উঠলাম। এই দেখো, আমার ছেলে আমার খুব ভালো লাগছে। আম্মু কেঁদে দিল আমাকে দেখে। আমার তো অনেক ভালো লাগছে, অনেকদিন পর ওকে দেখে। আজ আমাদের জন্য ও দূরে চলে গেছে। প্লিজ ম্যাম, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আজ আমি খুবই গর্বিত, কারণ আমাদের দেশের একজন অল্প বয়সী ছেলে বিজ্ঞানী সংবর্ধনা পাচ্ছে। আমি চেয়ারম্যান স্যারকে সংবর্ধনা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমিও খুব খুশি অল্প বয়সী বিজ্ঞানীর সম্বর্ধনা দিতে পারায়। তারপর তিনি আমার আর রিয়ার হাতে সম্বোধনা দিল। হাবিবুরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি খুবই আনন্দিত আমি এতটা পথ আসতে পেরে। আর তবে আমার এত দূর আসার কারণ হচ্ছে আমার হবু বউয়ের জন্য। সে আমাকে সব সময় সাহস আর উৎসাহ দিয়েছে। সবাই আমার শ্যামলা চেহারার জন্য দূরে সরিয়ে দিয়েছে। আজ আমি তাদের অনুপ্রেরণা। আপনার বাবা মা সম্পর্কে কিছু বলুন, আমরা শুনি। যারা তোমাকে জন্ম দিয়েছে তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। দেখছো, আজ আমার ছেলের জন্য সবাই আমাদের দোয়া করে। আমরা আর ভাইয়াকে হারাতে চাই না। বাবা মায়ের কথা বললেও কম হবে। ওনারা আমাকে অনেক আদর যত্ন করেই বড় করেছেন। তাদের ও আমার হবু বউয়ের জন্য আজ আমি এত দূরে আসতে পেরেছি। তাদের ব্যাপারে যত বলবো অনেক কম হয়ে যাবে। আমি বক্তব্য শেষ করলাম। আমার কথা শুনে সবাই হাততালি দিল। তারপর আমি আমার সিটে বসলাম। আমরা কখনো ওকে আদর যত্ন করিনি, তবুও সবার সামনে আমাদের ছোট করতে চায় না। জন্মের পর থেকে আমি ওকে একবারের জন্য কোলে তুলে আদর করিনি। আব্বু আম্মু কাঁদতে শুরু করলো। তোমরা কান্নাকাটি বন্ধ করো, আজকে অনেক খুশি আমরা ভাইয়াকে খুঁজে পেয়েছি। প্রায় 3 ঘন্টা পর অনুষ্ঠান শেষ হলো। আমাকে আবার নিরাপত্তা বাহিনী বিশেষ নিরাপত্তা দিয়ে রুমে দিয়ে গেল। এদিকে আব্বুরা আমার সাথে দেখা করার জন্য চেষ্টাই করছে বারবার, কিন্তু প্রতিবার ব্যর্থ হচ্ছে। তার কারণ বাংলাদেশ এম্বাসি আমার প্রতি নিরাপত্তা কঠোর করেছে, আর আমার অনুমতি ছাড়া কাউকে দেখা করতে দিবে না। আমার সাথে অনেক প্রবাসী অনেকেই দেখা করতে এসেছে। আমি নীল আহমেদ, এদেশে অনেকদিন ধরে আছি বাংলাদেশিদের কল্যাণের জন্য। খুবই ভালো কাজ। তাদের সবকিছু খোঁজখবর রাখতেন। সবার খোঁজ খবর নেওয়া সম্ভব না, যারা আমাদের সাথে যোগাযোগ করে তাদের খোঁজ খবর নেওয়া হয়। কেন? কে কোথায় আছে বলা মুশকিল, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারে তাহলে খোঁজ নিতে পারি। ও আচ্ছা। আপনাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ওকে। তারপর এক এক করে সবাই পরিচিত হয়ে গেল। অনেকক্ষণ ধরে না খেয়ে আছি, কিছু খাবার অর্ডার করো। ঠিক আছে। আমি ফোন করে একবারে সবার জন্য লাঞ্চের খাবার অর্ডার দিলাম। আর এদিকে আব্বু আম্মু আর নিশি হতাশ হয়ে হোটেলে ফিরে এলো, কিন্তু তারা হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। এখন দেশে ফিরে কি করবে ভাবছো? জানি না আঙ্কেল, তবে কোনো একটা গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করব। ও আচ্ছা, আমি ভাবছি এইবার তোমাদের বিয়েটা দিয়ে দেব। আশেপাশের লোকজন নানান রকম কথা বলে। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই করেন। কিছুক্ষণ পর ওয়েটার আমাদের দুপুরের খাবার দিয়ে গেল। তোমরা টেবিলে বসো, আমি সবাইকে লাঞ্চ বেড়ে দিচ্ছি। ঠিক আছে। আমি চেয়ার টেনে বসলাম। আন্টি আমাদের খাবার বেড়ে দিল। আমি খেতে শুরু করলাম। ওইদিকে আব্বু আম্মু, আমাদের যে করেই হোক হাবিবুরের সাথে দেখা করতে হবে। কিন্তু কি করে দেখা করবে, নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে সরকার। এটাই তো সমস্যা। আমি কেন মীরার নাম্বার যে নিয়ে এলাম না? মীরার কাছে আমাদের দিয়ে এসেছি, কিন্তু আমার নাম্বার এখন বন্ধ। আমরা বিকেলের দিকে আবারও হোটেলে যাব, দেখি ভাইয়ার সাথে দেখা করতে পারি কিনা। দরকার হলে রাতে যাব, কিন্তু আমরা হাল ছেড়ে দেব না। ওয়েটার আব্বুদের দুপুরের খাবার দিয়ে গেল। আম্মু সবাইকে খেতে দিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে বেডে শুয়ে পড়লাম। সবাই যার যার রুমে চলে গেল। আমি মীরার কাছে ফোন দিলাম। হ্যালো মীরা, আমি হাবিবুর বলছি। তোরা ভালোভাবে পৌঁছে গেছিস তো? গতকাল ফোন দিতে পারিনি, শরীর ক্লান্ত ছিল তার জন্য। সমস্যা নেই, রিয়া আমাদের কাছে ফোন করেছিল। ও ভালো করেছে। তোর আব্বু আম্মু আসছিল আমার কাছে। কেন? তোর খোঁজ খবর নিতে, কিন্তু আমি বলতে চাইনি তুই অস্ট্রেলিয়া আছিস। তাদের কান্নাকাটি দেখে আমি বলে দিয়েছি। সমস্যা নেই, আমি আর বাড়িতে ফিরছি না।
তোর ইচ্ছা। আমি আরো কিছুক্ষণ কথা বলে একে একে সবার কাছে ফোন দিয়ে কথা শেষ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আমি রিয়ার রুমের দরজায় নক করলাম। রিয়া দরজা খুলল। কি করছো একা? আমি তো কেবলমাত্র ঘুম থেকে উঠলাম, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি যাও, আমি আছি। রিয়া বাথরুমে ঢুকে ফ্রেশ হচ্ছে। আমি বাইরেই বসে আছি আর ভাবছি বাড়ির কথা। খুবই মনে পড়ছে। অনেক তো হলো তাদের সাথে দেখা করেনি, বাড়িতে ফিরবো কি এসব ভাবছি। আমি বাড়ির কথা ভাবছি, কখন যে রিয়া ফ্রেশ হয়ে রুমে এসেছে বুঝতেই পারিনি। হঠাৎ রিয়া বলে উঠল, তুমি এমন করে কি ভাবছো? না মানে বাড়ির কথা মনে পড়ছে। অনেকদিন হলো আব্বু আম্মুকে দেখিনি, তাদের খুব মনে পড়ছে। বাড়ির কথা চিন্তা ভাবনা করতে হবে না, আসো তোমাকে একটা কিস দে। এই না না। রিয়া আমার দিকে এগিয়ে এসেই আমার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর রিয়া আমাকে ছেড়ে দিল। আমার হাঁপ লেগে গেছে। আমি কি বলছি তোমাকে লিপ কিস করতে? বলছি এখন তুমি দম নাও জোরে জোরে। চলো না আমরা ঘুরে আসি। চলো, তুমি রেডি হয়ে নাও, আমি আমার রুমে যাচ্ছি। ঠিক আছে। আমি আমার রুমে এসে রেডি হয়ে নিলাম। তারপর সবাই একসাথে ঘুরতে বের হলাম, কিন্তু নিরাপত্তা বাহিনী আমাকে একা ছাড়লো না। 4 জন বডিগার্ড হিসেবে আমার সাথে এলো। এই না, আমার নৌকা ভয় করে, তুমি চুপ করে থাকো। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, তোমার আপুর কথা বাদ দাও। চলো তাহলে এখান থেকে একটা নৌকা ভাড়া নিয়ে ঘুরে আসি। আমরা একটা নৌকা ভাড়া নিয়ে সবাই ঘুরতে শুরু করলাম। শহরের মাঝখান দিয়ে চলছে এই নৌকা। শহরের মাঝে রয়েছে এই নদী। এদিকে আব্বু আম্মু আর নিশি এই হোটেলে এলো, এসে রিসেপশনে এলো। বাংলাদেশি বিজ্ঞানী হাবিবুর রহমান চৌধুরীর রুম কত নং? তার সাথে আমরা দেখা করতে চাই। দুঃখিত, তিনি এখন রুমে নেই। তিনি তার হবিবুরের পরিবার নিয়ে ঘুরতে গিয়েছে। কোথায় গিয়েছে বলতে পারেন? দুঃখিত, আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না। ওনার আমাদের হোটেলে গাড়ি নিয়ে যান নাই। আর কত, নিজের ছেলেকে দেখার জন্য কত কিছুই না করছি, কিন্তু কিছুতেই দেখা করতে পারছি না। ভাইয়ার সাথে আমরা আজ না হয় কাল ঠিকই দেখা করতে পারবো, তোমরা চিন্তা করো না। চিন্তা কি আর হয় না? 4টা বছর তার দেখা নেই। চলো এখন রুমে যাই, পরে আবার আসবো। আব্বুরা আবার হতাশা হয়ে হোটেলে ফিরে এলো। এদিকে আমরা সারা শহর ঘুরলাম। এখন আজকের মতো ঘোরাঘুরি শেষ করি, পরের দিন আসবো। ঠিক আছে, চলো তাহলে। বলছি বাবা, আমার অফিসে একটু কাজ আছে, তোমরা রুমে যাবে না আমার অফিসে যাবে? একসাথে যখন এসেছি তখন না হয় অফিস থেকে ঘুরে হোটেলে যাব। ঠিক আছে, তাহলে চলো। তারপর আমরা রিয়াদের অস্ট্রেলিয়ার অফিসে এলাম। স্যার আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। তোমরা এই রুমে বসো, আমি 10 মিনিট পর ফিরে আসছি। যাও, আমরা অপেক্ষা করছি। আঙ্কেল চলে গেল, আমরা সবাই গল্প করছি। এদিকে আব্বু হোটেলে ঠিক থাকতে পারছেন না, কি করে দেখা করবে। স্যার শান্ত হন, ছোট স্যার হোটেল আসলেই আমরা জানতে পারবো। ওহ আচ্ছা। বলছি কি স্যার, একটু অফিস ঘুরে আসলে ভালো হতো। অফিসের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা? আমি এখানে অফিসের কাজের জন্য আসিনি, আমি আমার ছেলের জন্য এসেছি। না মানে নতুন একটা প্রজেক্ট এসেছে, আপনি সেন্ড করলে হবে। ঠিক আছে, এক সময় অফিসে গিয়ে কাজ দেখে আসবো, আর যে কোম্পানির প্রজেক্ট নেওয়া হয়েছে মিটিং করব। ওকে স্যার। এইদিকে আমরা কিছুক্ষণ বসার পর আঙ্কেল ফিরে এলো। তারপর আমরা হোটেলের দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম। আপু, আমি আইসক্রিম খাবো। তোকে নিয়ে আর পারি না, তুমি আব্বু আম্মুকে নিয়ে উপরে যাও, আমি একটু পর আসছি। ওইদিকে আব্বু আম্মু আর হোটেলে বসে থাকতে পারছেন না। চলো না দেখে আসি হাবিবুর হোটেলে এসেছে কি। ঠিক আছে চলো। সবাই হোটেলে এলো। আব্বুরা যেখানে হোটেলে গেট দিয়ে ঢুকলো তখনই রিয়ার চোখে পড়লো। রিয়া তাড়াতাড়ি করে লিফটের কাছে হাঁটতে শুরু করলো। আপু, ওই দেখো রিয়া আপু। রিয়াকে আটকা গিয়ে। আপু দাঁড়াও, রিয়া আপু দাঁড়াও একটু। রিয়া না শোনার ভান করে লিফটের দিকে যেতে লাগলো। তখন নিশি বলল, রিয়া ভাবি প্লিজ দাঁড়াও।
ভাবি ডাক শুনে দাঁড়ালো। বলো কি বলবে? ভাইয়া কোথায় আছে? তোমার ভাইয়া রুমে আছে, কিন্তু তোমাদের সাথে দেখা করবে না। তুমি মা আমার ছেলের সাথে দেখা করিয়ে দাও। আমরা 4 বছর ধরে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। অস্ট্রেলিয়া আছে জানতে পেরে এখানে চলে এসেছি। বললাম না আপনার ছেলে আপনাদের সাথে দেখা করবে না। তখনই আম্মু আর আব্বু কাঁদতে কাঁদতে বলল, মা তোমার পায়ে পড়ি, আমার ছেলের কাছে নিয়ে যাও। তোমার কাছে অনুরোধ করছি, আমার ছেলের সাথে একবার দেখা করিয়ে দাও। 4 বছর ধরে অনেক কষ্ট পেয়েছি। এখন খুঁজতে এসেছেন কেন? কালো ছেলে বলে সব সময় অপমান, অবহেলিত, অত্যাচার করতেন, তখন মনে ছিল না? তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, আমাদের মাফ করে দাও প্লিজ। আপনারা প্লিজ চলে যান। তখনই আম্মু রিয়ার পা ধরলো। এই কি করছেন আন্টি? পা ছেড়ে দেন। যতক্ষণ না আমার ছেলের কাছে নিয়ে যাবেন না ততক্ষণে পা ছাড়বো না। ঠেন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। আমাকে পাপি করবেন না, আমি আপনাদের ছেলের হবু বউ। বৌমা চলো না, আমাদের আর দেরি সহ্য হচ্ছে না। তখন রিয়া আম্মুর কাছ থেকে মাফ চেয়ে লিফটে সবাই 6 তলায় চলে আসলো। রিয়ার পিছন পিছন আব্বুরা আসলো। নিরাপত্তা। আপনার বিজয় যেতে পারবেন না। কেন যেতে পারবো না? বাংলাদেশ সরকার তার প্রতি নিরাপত্তা কঠোর করেছে, তার জন্য যেতে দিতে পারবো না অনুমতি ছাড়া। ওনাদের আসতে দেন, ওনারা আমার শ্বশুর শাশুড়ি। দুঃখিত, আপনারা ভিতরে যেতে পারেন। আমি রুমের ভিতর বসে আছি, হঠাৎ কে যেন নক করলো। আমি ভাবলাম হয়তো রিয়া এসেছে। আমি দরজা খুলে দেখি রিয়ার সাথে আব্বু, আম্মু আর নিশি। তখনই আব্বু আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কতদিন পর তোকে খুঁজে পেয়েছি, সব জায়গায় তোকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু তোকে পাইনি। 4টা বছর তোকে ছাড়া আমরা অনেক কষ্টে আছি। কোথায় না কোথায় খুঁজেছি তোকে, কিন্তু পাইনি। অবশেষে জানতে পারি তুই অস্ট্রেলিয়া আছিস। আমরা সেই দিনই চলে এসেছি, কিন্তু তোর সাথে দেখা করতে পারিনি। রিয়া, তুমি ওদেরকে চলে যেতে বলো। বাবা তুই আমাদের সাথে এমন করিস না, 4 বছর যে কষ্টে ছিলাম সেটা আমরাই জানি। আমরা কোথাও যাব না তোর কাছ থেকে, আমরা তোকে ফিরিয়ে নিতে এসেছি। আমি আর তোমাদের বাড়িতে ফিরবো না। যে বাড়িতে আমাকে কুত্তার মতো দেখা হতো, সেই বাড়িতে আমি ফিরতে চাই না। না বাবা, ওটা তোর বাড়ি, তুই বাড়িতে ফিরে চল। বললাম না আমি বাড়িতে যাব না। আমি কালো, তার জন্য কোনো একবারও আদর করেছো আমাকে? ছোটবেলায় আমি যখন স্কুলে যেতাম, দেখতাম সবার বাবা মা তাদের সন্তানকে স্কুলে নিয়ে এসেছে, আর আমি যেতাম দাদুর সাথে। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দে। জানি আমরা ক্ষমার অযোগ্য, তবুও ক্ষমা চাইছি। কিসের ক্ষমা? আল্লাহ আমাকে কালো তৈরি করেছিল, এতে আমার দোষ কোথায় ছিল? হ্যাঁ, আদর যত্নের পরিবর্তে পেয়েছি অবহেলা আর নির্যাতন। আমরা মানছি তোর প্রতি আমরা অনেকে অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দে। আমাদের ভুল বুঝতে পারছি। আমরা তোকে বাড়িতে ফিরিয়ে নিতে এসেছি। এক কথা কতবার বলবো? আমি আর তোমাদের বাড়িতে ফিরবো না। তোমরা তো ভুল করোনি, ভুল করেছি আমি, কালো হয়ে তোমাদের ঘরে জন্মগ্রহণ করে। বাবা এভাবে বলিস না, আমরা তোর বাবা মা। ছোট থেকে তোকে আমরা সহ্য করতে পারতাম না। যখন তুই চলে গেছিস তখন আমরা বুঝতে পারছি ছেলে হারানোর কষ্টটা কতটা। রিয়া, তুমি এনাদেরকে চলে যেতে বলো। আমি এনাদেরকে সহ্য করতে পারছি না। মানে আমিও চাইছিলাম তুমি আব্বু মুখে ক্ষমা করে দাও। বাবা, তুমিও এনাদের দলে যোগ দিয়েছো? আমি ভাবতেই পারছি না তুমি এনাদের দলে কেমন করে যোগ হলে। ভাইয়া প্লিজ তুই আমাদের ক্ষমা করে দে, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই কোনো অন্যায় করিসনি, অপরাধ করেছে এনারা, যারা কালো ছেলে জন্ম দিয়ে অস্বীকার করছে। আব্বু আম্মু নিশি কেঁদেই যাচ্ছে, কিন্তু আমি কিছুতেই গলানোর পাত্র নই। বাবা তুই আমাদের সাথে এমন করিস না। কেমন করব? আমার আব্বু ধনী, আর ধনী হয়েও টাকার অভাবে দিন কাটিয়েছি। কখনো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে স্কুলে গিয়েছি, এমনকি পরীক্ষার ফিস পর্যন্ত দিতে পারতাম না। তোমাদের কাছে টাকা চাইলে বলতে টাকা তো দিতেই না, বরং আমাকে মারধর করতে। আমাদের সত্যি ভুল হয়ে গেছে, তোকে কখনো বুঝতে পারিনি। আমার স্কুলে ছেলে মেয়েদের দেখতাম তাদের মায়েরা হাত ধরে স্কুলে দিয়ে গেছে, তাদের মাঝে কালো ফর্সা আলাদা ছিল। আর আমি সামান্য তোমার সামনে গেলেই বলতে আজ কার মুখ দেখলাম, দিনটাই খারাপ যাবে।
আর বলিস না বাবা, আমাদের আর সহ্য হচ্ছে না। তোর কথা আমাদের তীরের মতো আঘাত করছে। আমরাও জানি না তোর সাথে কত নির্যাতন করছি। আমার মনে আছে শেষ তোকে তুই হসপিটাল থেকে অসুস্থ হয়ে বাড়িতে এসেছিস, আমি তোকে ধরে মারছি। হসপিটালে টাকার অভাবে আমার চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছিল। বুয়া তোমার কাছে কতবার ফোন দিয়েছিল। তুমি দেখিয়েছিলে অফিসের ব্যস্ততা। তখন আমার পাশে আমার ফ্রেন্ডরা দাঁড়িয়েছিল, আজও তারাই আমার পাশে আছে। তোমরা কখনো আমার সাথ দাওনি। তুমি এবার শান্ত হও, দেখছো না আব্বু আম্মু কষ্ট পাচ্ছে। তোমার তো দরদ কেন? হ্যাঁ, হঠাৎ আব্বু আম্মু বলছো কেন? তুমি জানো না তারা আমার সাথে কেমন অত্যাচার করেছে? কষ্ট পাক, তাতে আমার কি? তারা জানুক সেই ছোট থেকে আমাকে কতটা কষ্ট দিয়েছে। বাবা আমি আর নিতে পারছি না। কালো বলে তোকে আমরা অনেক দূরে সরিয়ে দিয়েছি, তোকে একটু আদর করিনি। তখন যদি দাদু বেঁচে না থাকতো তাহলে আমি হয়তো বেঁচেই থাকতাম না। দাদু আমাকে ছোট থেকে বড় করেছে। যা তোমাদের করার কথা ছিল তা তোমরা করনি। আমরা ভুল করেছি, তার শাস্তি এখন আমরা পাচ্ছি। তুই আমাদের ক্ষমা করে দিয়ে বাড়িতে ফিরে চল। আমি বাড়িতে যাব না। কি মনে করেছো বাড়িতে নিয়ে গিয়ে আগের মতো নির্যাতন করবে? তুই বাড়িতে ফিরে গেলে আমরা কিছুই করব না। বাড়িতে গিয়ে কি হবে? সে আগের মতো থাকতে হবে? আজ পর্যন্ত কোনো পার্টিতে আমাকে অংশগ্রহণ দাওনি, কারণ আমি কালো। তোমাদের মান সম্মান ক্ষুণ্ণ হবে। যেদিন বাড়িতে পার্টি থাকতো সেই দিন আমার কপালে খাবারই জুটতো না। আর তোমরা আরামে বসে ভালো ভালো খাবার খেতে। আশেপাশের লোকজনের কথা শুনতে হবে বলে আমাকে সামান্য কিছু খেতে দিতে। আমাদের ভুল হয়ে গেছে জানিস, সবচেয়ে আমি দোষী। তোকে জন্ম দিয়ে কোনো মায়ের কর্তব্য পালন করিনি। অন্যদিকে আঙ্কেল আন্টি, তোমার মেয়ে এখন আসলো না? কি জানি, রিয়া বলছিল আইসক্রিম নিয়ে উপরে আসছি, কিন্তু এখনো রুমে আসলো না। জামাই রুমে এসে বসে আছে না তো? চলো জামাইয়ের রুমে গিয়ে সবাই মিলে কথা বলি, ওদের বিয়ের দিন ঠিক করতে হবে না? আঙ্কেলরা রুম থেকে বের হয়ে আমার রুমে দরজায় নক করলো। রিয়া দেখো তো কে এসেছে, তবে বাইরে কেউ আসলে বলবে এখন ব্যস্ত আছে। ঠিক আছে। রিয়া দরজা খুলে দেখি ওর আব্বু আম্মু। তোরা এখানে? রাফি কোথায়? তোমরা তাড়াতাড়ি ভিতরে আসো, তারপর তোমরা বুঝতে পারবে। কেন, কি হয়েছে? এত প্রশ্নের কি আছে? আঙ্কেল আন্টি ভিতরে দেখে আমার আব্বু আম্মু আর ছোট বোন আমাকে জড়িয়ে কান্নাকাটি করছে। রিয়া তুই আমার ছেলেকে একটু বোঝাও, যেন বাড়িতে যায়। আব্বু আমি তো বলেছি, আপনার ছেলে মানতে চাইছে না। আমি সবাইকে ছাড়িয়ে বেডে বসে রইলাম। রিয়া তুমি কিছু বললো না, তুমি চুপ করে থাকবে। বাবা তোর কাছে মাপ চাচ্ছি, তুই আমাদের ফিরিয়ে দিস না। আমি তোর মা। আমি এতিম ছেলে। বাবা তুই এতিম না, তুই তাকিয়ে দেখ তোর বাবা মা জীবিত আছে। কি হচ্ছে এসব? কি সব আবল তাবল বকছো? আমি তো সেই ছোট থেকে এতিমের মতোই মানুষ হয়েছি। দাদু আমাকে বড় করেছে। সে মারা যাওয়ার পর আমি অসহায় হয়ে পড়েছিলাম। সেই দিন তোমরা কোথায় ছিলে? তারপর থেকে কাজের বুয়া আর দারোয়ান ভাই আমাকে আগলে রেখেছিল, কিন্তু তোমাদের অত্যাচারে তাদেরকেও ছেড়ে চলে আসতে হয়েছে। বাবা আমরা অনেক ভুল করেছি, এখন আমাদের ক্ষমা করে দাও। আমরা জানি তোর দাদু রহিমা আর করিম তোর খেয়াল রাখতো। তুই চলে যাওয়ার পর তারা বাড়িতে চলে যেতে চেয়েছিল, অনেক কষ্ট করে তাদের আটকিয়েছি। তারাও অনেক কষ্টে আছে, তারা তোর বাড়ি ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছে। চুপ করে রইলাম। বাবা আমিও চাই তুমি তোমার পরিবারে ফিরে যাও, আর অভিমান করে থেকো না। তুই বাবা এতিম না, এতিম বলে আমার কষ্ট লাগে। তোর বাবা মা আর একটা বোন আছে। আমার কিসের পরিবার? যে পরিবার আমাকে কালো বলে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভাইয়া তুই এমন করে বলিস না। জানি তুই আমাদেরকে অনেক ভালোবাসিস, কিন্তু ইগো রয়ে গেছে তোর মাঝে। আমি হেসে বললাম, আমার কোনো ইগো নেই, আমি আমার মন থেকেই বলছি। তাহলে কনফারেন্স রুমে তুমি তোমার বাবা মা সম্পর্কে ভালো কথা বললে কেন? তাদের সম্পর্কে তো সত্যি বলতে পারতে। তুমি আসলে তোমার বাবা মাকে কোথাও ছোট করতে চাও না। হ্যাঁ আমি বলছি, কি বলতাম? যে আমার পরিবারের সবাই আমাকে কালো বলে ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন সবার মাঝের স্বপ্ন ভেঙে যেত। তাহলে তোর চোখে এখন পানি কেন? তুই যেমন কষ্ট পাচ্ছিস তেমনি আমরাও পাচ্ছি, কিন্তু তুই আমাদেরকে বুঝতে দিচ্ছিস না।
আমি কষ্ট এখন আর পাই না। আমার জীবনে কষ্ট নামক বস্তুটা সহ্য হয়ে গেছে। তোমরা চলে যাও। আমরা কোথাও যাব না, তুই আমাদের ক্ষমা না করে দেওয়া পর্যন্ত এখান থেকে কোথায় যাব না। এইদিকে অনেক রাত হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। কোথায় যাবে তুমি? আমি কোথাও যেতে দেব না। না বাবা, তোকে কোথাও যেতে হবে না। আমরা তোকে হারাতে চাই না। অনেক কষ্টের পর তোকে খুঁজে পেয়েছি। আমি যখন চলে আসবো তখন রিয়া আমার হাত টেনে ধরলো। কোথায় যাচ্ছ তুমি? একবার বাড়ি থেকে চলে গিয়েছিলে বলে তার রেশ কাটেনি। মানে আমার ঘুম পাচ্ছে, তা ঘুমোতে যাচ্ছে। দিব একটা থাপ্পড়। হ্যাঁ, তোমার এখন এই পরিস্থিতির মধ্যে ঘুম পাচ্ছে? তাদেরকে ক্ষমা করে দেওয়া যায় না? অসম্ভব। তারা আমাকে যে কষ্ট দিয়েছে সেইগুলো এখন এনারা পাক। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি হোটেলে, কিন্তু আমরা হাল ছেড়ে দেব না। আব্বু রিয়া ফোন নং নিল, তারপর আব্বুরা চলে গেল। বাবা, এটা তুমি ঠিক করলে না। আমরা তোমার কাছে এমন আশা করিনি। ওনারা চলে গেল। আমি এটাই বলবো যে তুমি তাদেরকে মেনে নাও। তারা অনেক কষ্ট পেয়েছে। যতই হোক, তারা তো তোমার বাবা মা। তাদের বয়স হয়েছে। শুনেছি আম্মু নাকি হাই প্রেশারের রোগী। বলা তো যায় না টেনশনের ফলে কি হতে পারে। প্লিজ তুমি আমাকে একা ছেড়ে দাও। রিয়া কোনো কথা না বলে রুমে চলে গেল। আমি দরজা বন্ধ করে লাইট অফ করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। আমি কি ঠিক করলাম না ভুল করেছি বুঝতে পারছি না। আব্বু আমার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ আমার প্রতিচ্ছবি ফুটে উঠল। মরার মতোই ঘুমিয়ে আছিস কেন? যা, তোর বাবা মাকে ক্ষমা করে দে, দিয়ে নতুন করে জীবন শুরু কর। আমি তাদের মানতে পারছি না। এটা তোর ইগো। তুই যে তোর আব্বু আম্মু আর ছোট বোনকে কতটা ভালোবাসিস তা তুই প্রকাশ করিস না। কে বলেছে আমি তাদের ভালোবাসি? আরে বোকা, আমি তোর মন বলছি। আমি সব জানি। এখন আমার কি করা উচিত? যা, তোর বাবা মার কাছে গিয়ে তাদেরকে জড়িয়ে মাফ করে দে। শোন, টেনশনে যদি তোর আম্মুর প্রেশার বেড়ে যায় তাহলে অনেক সমস্যা হবে। হঠাৎ প্রতিচ্ছবি উধাও হয়ে গেল। আমি আম্মু বলে লাফিয়ে উঠলাম। সারা শরীর আমার ঘামে ভিজে গিয়েছে। তাহলে এটা কি স্বপ্ন ছিল? ঘরের দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বেজে গিয়েছে। আমি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রিয়ার রুমে নক করলাম, কিন্তু পরে খেয়াল করলাম বাইরে থেকে দরজা লক করা। আমি রিয়াকে ফোন দিলাম। রিয়া ফোন ধরে যা বলল তখন আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তাড়াতাড়ি এখানে পাশের হাসপাতালে চলে আসো। আম্মু টেনশনের ফলে হার্ট অ্যাটাক করেছে। আমি এখনই আসছি, তুমি অপেক্ষা করো। আমি দৌড়ে লিফটের কাছে এসে লিফটে উঠলাম। লিফটে যখন নিচে পৌঁছে গেলাম, আমি লিফট থেকে বের হয়ে দৌড়াচ্ছি। আমার পিছন পিছন নিরাপত্তা কর্মীরাও দৌড়ে আসছে। আমি হসপিটালে এসে পৌঁছালাম। তোমার জন্য এই অবস্থা। এখন কি অবস্থা দেখেছো? নিশি এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। ভাইয়া, আম্মুর অবস্থা খারাপ। আম্মুর কোনো জ্ঞান নেই। কি হলো? তুমি কি চুপ করে থাকবে নাকি কিছু বলবে? তখন আইসিইউতে ডক্টর বের হয়ে এলেন। ডক্টর, এখন রোগীর কি অবস্থা? রোগীর অবস্থা এখন অনেকটাই ভালো আছে। আমরা প্রথমে মনে করেছিলাম রোগী হার্ট অ্যাটাক করেছে। ইসিজি করার পর বুঝতে পারি হার্ট অ্যাটাক হয়নি, অতিরিক্ত হাই প্রেশারের জন্য অজ্ঞান হয়ে গেছে। কখন রোগীর জ্ঞান ফিরে আসবে? আমরা রোগীকে ঘুমের ইনজেকশন দিয়েছি যাতে তিনি টেনশন করতে না পারে। 5 ঘন্টা পর জ্ঞান আসবে। তবে মানসিক চাপ কমাতে হবে। যদি মানসিক চাপ বেড়ে যায় তাহলে হার্ট অ্যাটাক করতে পারে, যার ফল মারাত্মক। আব্বু চেয়ারে বসে পড়লো। ভাই চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তাকিয়ে দেখেন, আপনার ছেলে চলে এসেছে। আব্বু আমার দিকে তাকিয়ে বলল, বাবা তুই আসছিস? দেখ না তোর আম্মুর কি অবস্থা। ডাক্তার টেনশন করতে নিষেধ করেছেন। ভাইয়া, তুই এখনো চুপ করে থাকবি? কিছু একটা বল। বল ভাইয়া, আমাদের ক্ষমা করে দিয়েছিস। গতকালের মতো তুমি চুপ করে থেকো না, প্লিজ কিছু বলো। আমার কিছু ভালো লাগছে না। আমি একটা চেয়ারে বসলাম।
কিন্তু নিশি আমাকে জড়িয়ে ধরে কাছে। আমি নিশিকে পাশের চেয়ারে বসিয়ে দিলাম। না বাবা, আমাদেরকে ক্ষমা করে। আমরা যা অন্যায় করেছি তার শাস্তি আমরা পাচ্ছি। তোর আম্মু টেনশন করতে করতে এখন হাই প্রেশারের রোগী হয়ে গেছে। চুপ করে রইলাম। আমিও যে কষ্ট পাচ্ছি সেটা কাউকে বুঝতে দিচ্ছি না। বাবা দেখো, তুমি তোমার আপু আম্মুকে ক্ষমা করে দিয়ে বাড়িতে ফিরে যাও। আব্বুকে আর টেনশন দিও না, সবাই রাত থেকে না খেয়ে আছে। রিয়া, তুমি সবাইকে নিয়ে হোটেলে গিয়ে নাস্তা করে আসো। আমি আর নিশি এখানে থাকছি। আমার কোনো ক্ষুধা নেই। বল বাবা, আমাদের মাফ করেছিস? এখন আমি কিছু বলতে চাইছি না, তোমরা গিয়ে নাস্তা করে এসো, তারপর কথা হবে। আঙ্কেল, সবাইকে নিয়ে যান। চলেন আব্বু, আমরা সবাই নাস্তা করে আসি, দেখবেন আপনার ছেলে মাফ করে দেবে। চলেন ভাই, এভাবে না খেয়ে থাকলে সমস্যা হবে। তাছাড়া আপনার ছেলে মেয়ে এখানেই থাকছে। রিয়া আব্বুর হাত ধরে নিয়ে গেল। আমি আর নিশি বসে আছি। জানিস ভাইয়া, আমার সব বান্ধবীদের ভাই আছে, তারা তাদের ভাইয়ের কত যত্ন করে, কিন্তু আমি তোকে অপমান করতাম। আসলে আমি অন্ধ ছিলাম। যখন ফর্সা আর কালোর পার্থক্য খুঁজে পেলাম না, তখন তোকেই হারিয়ে ফেলেছি। আমি তোকে হারাতে চাই না। না রে, আমি আর কোথাও যাব না তোদের ছেড়ে। তোর প্রতি রাগ হলেও আমি কিছু বলতাম? তুই আমার একমাত্র ছোট বোন। সত্যি ভাইয়া, তুই আমাদেরকে ক্ষমা করে দিয়েছিস। আমি জানতাম তুই আমাদের ক্ষমা করে দিবি ভাইয়া। ক্ষমা তোদের অনেক আগেই করে দিয়েছি, কিন্তু এতদিনের রাগ সেটা কি সহজে কমে? তুই যখন গাড়িতে চলে আসলি, বাড়ির আশেপাশের লোকজন আমাদের প্রতিদিন কথা শোনাতো যে কালো ছেলে বলে তাকে বাড়ি থেকে বের হতে বাধ্য করছে। কে বলেছে তোদেরকে যে আমি খোঁজ রাখতাম না? আমি তোদের প্রতিদিনই খোঁজ রাখতাম। আমার ফ্রেন্ড শিশির তোদের খোঁজ দিত আমাকে। তাই তো বলি, প্রতিদিন করিম ভাইয়ার সাথে শিশির ভাইয়া কি কথা জিজ্ঞাসা করে। শিশির তোদের খোঁজ নিতে যেত, তারপর আমি ওকে ফোন করে শুনে নিতাম। আমি সেদিন ভাবির সাথে তোকে দেখেছিলাম, কিন্তু ভাবি কিছুতেই বললো না। আমি সব জানি। আমি আর নিশি কথা বলছি, তার কিছুক্ষণ পর রিয়া সবাইকে নিয়ে ফিরে এলো। তুমি নিশিকে নিয়ে কিছু নাস্তা করে আসো, তুমিও তো কিচ্ছুই খাওনি। না, আমার ক্ষুধা নেই। তোমার ক্ষুধা নেই? মিথ্যে বলতে হবে না, নিশিকে নিয়ে খেয়ে আসো। নিশি না খেয়ে আছে। আচ্ছা। আমি নিশির হাত ধরে হাঁটতে হাঁটতে একটা হোটেলে এলাম। নিশি, কি খাবি? আমি সকালে যা নাস্তা তাই খাবো। আমি সকালের নাস্তা অর্ডার করে টেবিলে বসলাম। নিশি আমার পাশেই বসে আছে। কিছুক্ষণ পর নাস্তা দিয়ে গেল। তাড়াতাড়ি খেয়ে নে, আমার কাছে যেতে হবে। আমি নিশিকে খাইয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছি। অতঃপর নাস্তা শেষ করে আম্মুর জন্য কিছু হেলদি খাবার নিলাম। চল ভাইয়া, আমার কাছে যাই, 3 ঘন্টা তো পার হয়ে গেছে। আচ্ছা চল। আমি আর নিশি হসপিটালে এলাম। এখন কত সুন্দর লাগছে, দুই ভাই বোন একসাথে। ওনাদের মাফ করে দিতে পারো। বাবা দে না, আমাদের মাফ করে। মাফ সে কথা পরে ভাবা যাবে, এখন জ্ঞান ফিরে আসার জন্য দোয়া করো। ঠিক আছে। আমি আর নিশি হসপিটালের এদিক সেদিক হাঁটাহাঁটি করছি। এরকম করেই অনেক ঘন্টা চলে গেল। হঠাৎ নার্স এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে, এখন সবাই দেখা করতে পারেন। সবাই গেল, শুধু আমি আর নিশি রুমে ঢুকলাম না। আমি এখানে কেন? আমার ছেলের কাছে নিয়ে চলো, আমি আমার ছেলের কাছে যাব। শান্ত হও আম্মু, আপনার ছেলে এখানে আছে, আপনি চিন্তা করবেন না। আমি আপনার ছেলে কি বুঝাবো। বৌমা, তুমি আমার ছেলেকে এনে দাও, সে যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয়। জি আম্মু। রিয়া রুম থেকে বের হয়ে আমার হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে গেল। বাবা, তোর আবার জ্ঞান ফেরার পর থেকে তোকে খুঁজছে, আর রাগ করিস না। ভাইয়া, এই তুই একটা কিছু বল। আম্মু উঠে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আম্মু কাঁদবেন না, আপনার শরীর খারাপ হয়ে যাবে। দে বাবা, আমাদের ক্ষমা করে। যাও, তোমাদের ক্ষমা করে দিলাম। তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই, তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু অভিমানটা রয়ে গেছে। আব্বু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমি জানতাম তুই আমাদের উপর বেশি রাগ করে থাকতে পারিস না। আমি তখনই বুঝেছিলাম তুই আমাদের মাফ করে দিয়েছিস। তখন দুই ভাই বোন একসাথে দেখে আমি তোকে আর কষ্ট দেব না। সত্যি আমি অনেক খুশি হয়েছি,
তুই আমাদেরকে ক্ষমা করে দিয়েছিস বলে। কান্নাকাটি বন্ধ করে এখন কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও। আমি সবাইকে ছাড়িয়ে আম্মুকে খাইয়ে দিচ্ছি, আর আম্মু খাচ্ছে। এত অভিমান ভালো না, বুঝলে? আমি আম্মুকে খাইয়ে দিলাম, তারপর ওষুধ খাইয়ে দিলাম। আজ আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি। আমার ছেলে শত অবহেলা পেরিয়ে আর সাফল্য অর্জন করেছে। এতদিন এই জন্য আপনাদের সামনে আমার ছেলেকে আনা হয়নি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমরা আমাদের ছেলের বিয়ের দিন ঠিক করেছি। ভাই, আপনি আমার কাছে আসেন। শরীফ সাহেবের একমাত্র মেয়ের সাথে আমার একমাত্র ছেলের বিয়ে একদিন পর ধার্য করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত। আব্বু আরো কিছু কথা বলল, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো সবার জন্য। মীরা, তোর বিয়ে আগে খেতে পারলাম না, এটা আমাদের আফসোস থেকে যাবে। কি আর করবি বল, দুই পরিবার থেকে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করেছে, এতেই ভালো। আমার বাবা মা বুঝে তাদের সন্তান বড় হয়েছে, তাদেরকে বিয়ে দিতে হবে। ঠিক আছে, আমার বিয়ে হয়ে যাক, আমি তোর বাড়িতে গিয়ে আন্টিকে নিজে বলে আসবো তোর বিয়ে দিতে। একদম ঠিক আছে, বিয়ে করতে চাইলে এমন করতে হবে। নিধি, তুমি এমন চুপচাপ বসে আছো কেন, যে সারাদিন চিল্লাচিল্লি করে বাড়ি মাতিয়ে রাখতো? না মানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আব্বু আম্মুকে বলে আবিদকে বিয়ে করব। আবির তোকে ভালোবাসে আমি জানতাম, কিন্তু আবির তোকে বলতে পারেনি। আবির কি তোকে বলেছে? আবিদ কিছু বলে নাই, তবে আমি শুনেছি। ভালো কাজ করবি তাহলে। আবির আর শিশির দুজনে কাজ করছে, এদিকে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি। তোমাকে বলতে হবে না, আমরাই বলে দিব। তুমি আবিদকে প্রপোজ করো। তাই হবে। আমরা সবাই খাওয়া দাওয়া সেরে এসে নিধি আর আবিরকে এক করিয়ে দিলাম। আমি অনেক খুশি আজ তুমি আমাকে প্রপোজ করেছো। তুমি কি আমাকে বিয়ে করবে? অবশ্যই তোমাকেই বিয়ে করব। তোমার আব্বু আম্মুকে বলে আমাদের বাড়িতে পাঠিয়ে দিও। যাক, তোদের মধ্যে ঝামেলা মিটে গেল, এখন সবার বিয়ে দেওয়ার পালা। এদিকে অনেক রাত হয়ে গিয়েছে, আমরা 3 বন্ধু এক রুমে শুয়ে পড়লাম, অন্যদিকে বাকিগুলো বান্ধবীরা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই নাস্তা খেতে বসলাম। আপনারা বসেন, আমি সবাইকে নাস্তা দিচ্ছি। আপনি একা পারবেন না, আমি আপনাকে সাহায্য করি। না না, আমি একা দিতে পারবো, তুমি যখন বউ হয়ে আসবে তখন দিও। আপনি একা দিতে পারবেন না, রিয়া যখন বলেছে তখন রিয়া আপনাকে সাহায্য করুক। রিয়া আর বুয়া সবাইকে নাস্তা দিল। আমি নাস্তা শেষ করে সোফায় বসলাম। রিয়াকে আজ বাড়িতে পাঠিয়ে দিতে হবে, লোকজন বলা বলি করছে বিয়ের আগে শ্বশুর বাড়িতে আছে মেয়ে। ঠিক আছে, তাই করো। কিছুক্ষণ পর আসলো। আমি বাড়িতে চলে যাচ্ছি, মীরা, ইভা, ইরা আমার সাথে যাচ্ছে। ঠিক আছে, সবাই যাও। আমি সবাইকে গাড়িতে উঠিয়ে দিলাম, তারপর গাড়ি ছেড়ে দিল। আমি এখন একা একা কি করব, ভালো লাগছে না। নিশির সাথে থাকবে, আমি নিশিকে বলে দিচ্ছি। নিশি, নিধি সাথে থাকবে তুই। আপু, আপনি আমার সাথে আসেন, আমরাও সবাই মিলে আড্ডা দিব। ঠিক আছে। নিধি চলে গেল, আমি, আবির আর শিশির বসে আছি। তোকে দিয়ে কাজ হয় না, নিধিকে আমার সাথে রাখবো, তা না হলে। আরে মিয়া, নিধি তো কোথাও যাচ্ছে না, তোমার সামনেই থাকবে। তখন আব্বু আসলো। আবিদ আর শিশির, তোমাদেরও কিছু কাজ আছে কিন্তু। জি আঙ্কেল, এমনি বাড়ি সাজানো আছে, তবু আমরা দুজন সাজানো কাজ করছি। তোমাদের কোনো কাজ করা লাগবে না, সাজানোর জন্য লোকজন এসেছে। তোমরা কিভাবে সৌন্দর্য বৃদ্ধি পায় সেই দিকে দেখবে। আপনি এইসব নিয়ে কিছু চিন্তা করবেন না। ওরা দুজন চলে গেল, আমি একা হয়ে গেলাম। সন্ধ্যায় সবাই আমার গায়ে হলুদ দিয়ে রিয়াদের বাড়িতে হলুদ দিতে গেল। কি করব, আমি একা একা বসে রইলাম করিম ভাইয়ের কাছে। ভাই, আপনার বাড়ি থেকে লোকজন আসবে কখন? আজ বাড়িতে একটু কাজ ছিল, তাই আসতে পারি নাই, তবে আগামীকাল ঠিক চলে আসব। ঠিক আছে। আমি আর দারোয়ান বসে বসে গল্প করতে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর নিশিরা সবাই ফিরে আসলো। ডিনার শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তখন রিয়া ফোন দিল। এখন তুমি কি করছো? এই তো শুয়ে পড়ছিলাম, ভালো লাগছে না। তাই নাকি বাবু? আমি আগামীকাল তোমার কাছে একবারের জন্য চলে আসছি। ওহ বাবা, তাই তো, তুমি আগামীকাল চলে আসবে? আমি এখন ঘুমিয়ে পড়ছি, বাই। ওকে বাবুনি, বাই।
আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। দুপুরের দিকে সবাই আমাকে ধরে বেঁধে গোসল করিয়ে দিল। তারপর আমি রুমে এসে গা মুছলাম। ভালো করে পানি মুছে নে, তারপর বেডের উপর যে পাঞ্জাবি আর পায়জামা আছে পরে নে। ঠিক আছে, কিন্তু আমার জুতা কোথায়? তোর জুতা আমার কাছে, আমি আন্টির কাছ থেকে নিয়ে আসলাম। ঠিক আছে। আমি সবকিছু পরে নিলাম। তারপর রুমেই বসে রইলাম। তখন আব্বু এলো। বাইরে সবাই তোর জন্য অপেক্ষা করছে, চল বাইরে। আমি বাইরে এলাম। ভাইয়া এত দেরি করলি কেন? কোথায় দেরি করলাম, চেঞ্জ করতে যতটুকু সময় লেগেছে। আমি বাড়ি থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। সবাই গাড়িতে উঠে বসলো। তারপর গাড়ি ছেড়ে দিল রিয়াদের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আমরা সবাই পৌঁছে গেলাম, কিন্তু গেটে আটকে গেলাম। তোমাদের কি চাই? ভিতরে ঢুকতে হলে আমাদেরকে টাকা দিতে হবে। তোমাদের কত টাকা দিতে হবে বলো আমার? আমাদের 50,000 টাকা দিতে হবে। ঠিক আছে, আমি তোমাদের 1 লাখ টাকার চেক লিখে দিচ্ছি। ঠিক আছে, দেন। আব্বু চেক লিখে দিল। তারপর তার আমাদের গেট ছেড়ে দিল। কিছুক্ষণ পর আমাদের বিয়ে সম্পন্ন হলো। বিকেলের দিকে রিয়াকে নিয়ে বাড়িতে এলাম। রাতে খাবার খেতে টেবিলে বসলাম। আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি, এক এক। সবাই খাওয়া দাওয়া শেষ কেন? আপনি একা না, আমি আছি। তোমার কোনো কাজ করার দরকার নেই। লোকজনকে বলবে নতুন বউ এসেছে, কাজ করছে। আমি আর রহিমা খাবার বেড়ে দিচ্ছি। ভাবি তুমি বসো, আম্মু দিচ্ছে। তারপর আম্মু আর বুয়া সবাইকে খাবার বেড়ে দিল। আমি খাওয়া শেষ করে সোফায় বসলাম। কিছুক্ষণ পর রিয়াকে বাসর ঘরে সাজিয়ে দিয়ে গেল রুমে। আমরা সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম। আর কত রাত আড্ডা দিবি? রিয়া রুমে একা আছে। যাচ্ছি একটু পর। তখন আব্বু আসলো। বৌমা একা আছে, তুই রুমে যা। আমি রুমের দিকে আসলাম। তখন সবাই দরজা আটকালো। তোরা দরজা আটকে রাখলি কেন? বাসর ঘরে যেতে দে আমায়। তা হবে না, আমাদেরকে টাকা দেওয়া লাগবে। টাকা দাও, ভিতরে যাও। আমাদের বান্ধবীর কাছে যেতে হলে টাকা দেওয়া লাগবে। আবির, শিশির, তোরা কিছু বলছিস না কেন? আমাদের দুইজনের কিছু বলার নেই। ঠিক আছে। আব্বু কয়েক হাজার টাকা দিয়েছিল, তা এখন বলি হবে। টাকা যেই বের করেছি, নিশি নিয়ে দৌড়ে তার চলে গেল, আর তার পেছন পেছন আমার ফ্রেন্ডরাও। আমি এই সুযোগে রুমের ভিতর ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম। এদিকে রিয়া এসে আমার পা ধরে সালাম করলো। আমি পা থেকে তুলে বুকে জড়িয়ে নিলাম। অবশেষে আমাদের তাহলে বিয়ে হলো। আমি জানো আজ অনেক খুশি। তাই নাকি? আমি বেডের উপরে উঠে শুয়ে পড়লাম। কি একটা মানুষ তুমি! আজ আমাদের বাসরা, আর তুমি কিনা শুয়ে পড়লে। তা কি করব? রিয়া লাইট অফ করে দিয়ে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। খুব মজা, তাই না? তারপর যা করলো তা বলতে লজ্জা করছে। আমাদের নতুন জীবন এইভাবেই শুরু হলো। কিছু কিছু পরিবার আছে, তারা কালো মানুষকে পছন্দ করে না। এইসব মানুষ আমাদের আশেপাশেই থাকে, কিন্তু বুঝতে পারি না।